গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। অষ্টম পর্ব। আমার কেন জানি কোনো কিছুই মানতে ইচ্ছা করছে না, এমনকি আপুর কথাগুলো রাখতেও আমার ইচ্ছা করছে না। শুধু মনে হচ্ছে আজ খুব স্বার্থপর হতে ইচ্ছে করছে, বড্ড অসহায় লাগছে নিজের, চিল্লায় চিল্লায় বলতে ইচ্ছা করছে আমি কাউকে ছেড়ে কোথাও যেতে পারবো না, সাথে উনাকেও ছেড়েও যেতে পারবো না। অন্ধকার রুমটিতে ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুতে মুখ গজিয়ে কিছুক্ষণ কান্না করার পর নিজেকে শান্ত করে উঠে দাঁড়ায় আমি, তারপর নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখে জল মুছে নিলাম ভালো করে। আজ সবকিছুর ইতি টানতে হবে আমার এখানেই, কারণ উনি ডলি আপুকে বিয়ে করতে চাই, তো আমি ওদের মাঝখানে বিষাক্ত কাটা কেন বিস্ফুটে থাকবো কোন আশায়? তাই আমার কাউকে চাই না, কিছুই চাই না আমার কারো কাছ থেকে। আমি যেখান থেকে এসেছি সেখানেই আবার চলে যাব। এবারের যাওয়াটা হবে শেষ যাওয়া, আর কখনোই উনার জীবনে আসতে চাইবো না আমি। আর কেন বা আসতে চাইবো? আমি তো সবটা জানি শুরু থেকেই, কিভাবে আমাদের বিয়েটা হয়ে সেটাও জানি, তাহলে এত কিসের আশা উনার উপর আমার? আমি তো শুরু থেকেই চাইতাম উনার জীবনের অন্য কেউ আসুক আর আমি তাদের এক করে অনেক দূরে চলে যাব। তাহলে এখন কেন সবটা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছি না আমি? কেন আমার এত কষ্ট হচ্ছে? কথাগুলো ভেবেই নিজের রুমে দিকে পা বাড়ায় আমি। নিজের রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি আমি। এক পলক নিজেকে দেখে কিছু একটা ভেবে আমার ফোনটা হাতে তুলে নেই আমি। টলি আপুকে দেয়া কথা রাখতে আর ওনার সুখের জন্য সবাইকে ছাড়তে হবে আমাকে। তাই নিজের ফোন থেকে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড রাইমাকে একটা কল করে সবকিছু ঠিক করে নিলাম আমি। আপাতত ওর কাছেই কিছুদিন থাকবো, পরে না হয় ওইখান থেকেই কি করা যায় সবটা ভেবে দেখবো আমি। এখন আপাতত এই বাড়িটা ছাড়তেই হবে, সেটাই মূল বিষয়। রাইমার সাথে কথা বলেই আমি কল কেটে আবারও আয়নার দিকে তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছি। চোখ মুখ হালকা ফোলা ফোলা আছে এখনো পর্যন্ত। হাত মুখ ধোয়ার ফলে মুখে কোনো রকম মেকআপ নেই, গায়ে শুধু সবুজ শাড়িটা জড়িয়ে আছে। তাই আর অতিরিক্ত কিছু না ভেবেই বেরিয়ে পড়ি ছাদে, উদ্দেশ্য দাদা দাদি কাছে যাব, বাকিটা সময় তাদের কাছে থাকতে চাই, হয়তো এটাই আমার শেষ থাকা হবে উনাদের সাথে। মা বাবাকে তো পরেও পাচ্ছি আমি, কিন্তু তাদের আর কখনোই পাবো না। এইসব কিছু ভেবে ধীর গতিতে হেঁটে ছাদে ওঠে দাঁড়ায় আমি, দরজার সামনে দাঁড়িয়ে এক পলক সবাইকে পর্যবেক্ষণ করতে হুট করেই সামনে এসে হাজির হয়ে পড়ে আয়ন ভাইয়া। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে, হয়তো কিছু নিয়ে বেশ টেনশনে আছে ভাইয়া। আর হঠাৎ করেই আয়ন ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে পড়তেই সাথে সাথে ভয়ে চমকে উঠে আমি। আমাকে চমকে উঠতে দেখে আয়ন ভাইয়া দ্রুততার সঙ্গে খানিকটা এগিয়ে এসে আমার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে চিন্তাত সুরে বলে উঠে, তুমি ঠিক আছো তো মায়ু পাখি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর এতক্ষণ কোথায় ছিলে তুমি? সেই কবে থেকে পাগল পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছি আমি তোমাকে, কই ছিলে তুমি? আয়ন ভাইয়া আমাকে নিয়ে এতটা অস্থির হতে দেখে মুহূর্তেই ডলি আপুর বলা কথাগুলো মনে পড়ে যায় আমার। আয়ন ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো এই বিষয়টা ভেবেই আমি স্থির হয়ে শান্ত দৃষ্টিতে আয়ন ভাইয়া চোখে মুখে নিজের দৃষ্টি স্থির করি। আমাকে স্থির দৃষ্টিতে ভাইয়ার দিকে এমন করে তাকাতে দেখে আয়ন ভাইয়ার হয়তো কিছু বুঝতে পেরেছেন আমার মনের অস্থিরতাটা, তাই আয়ন ভাইয়া আমার দুহাত শক্ত করে চেপে ধরেই খানিকটা আবেগাপ্লুত হয়ে শান্তভাবে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, মায়ু পাখি এমন করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে তোমাকে? আমাকে বলো তুমি, তোমাকে আজ এতটা অগোছালো লাগছে কেন? মায়ু পাখি সত্যিটা বলো না, কি হয়েছে তোমার? বলবে না আমাকে? হুমম। আয়ন ভাইয়ের এমন আবেগাপ্লুত হয়ে বলা কথাগুলো শুনে আমি নিজেকে আর শান্ত রাখতে পারিনি। ভাইয়া হাতে নিজের হাতটা রাখা অবস্থায় স্বাভাবিকভাবেই শক্ত গলায় বলে উঠি, আমাকে বিয়ে করবে আয়ন ভাইয়া? আমি তোমার ভাইয়ে থেকে মুক্তি পেতে চাই এখন। আমার আর কিছুই ভালো লাগছে না, প্লিজ। আমি আর উনার জীবনের বিষাক্ত কাটা হয়ে থাকতে পারছি না। আর না বাড়াতে চাচ্ছি কোনো রকম তিক্ততা উনার জীবনের। তাই আমি এই সম্পর্কের বেড়া জালটাই নিজেকে আর জড়িয়ে রাখতে চাই না। আমার এখন মুক্তি চাই। তুমি দিতে পারবে আমাকে তোমার ভাইয়ের কাছ থেকে মুক্তি, বলো? আমার এমন শক্ত গলায় কথাগুলো শুনেই মুহূর্তেই আয়ন ভাইয়া হাত থেকে আমার হাত দুটো ছেড়ে দেয়। আমার হাত দুটো ছেড়ে দিতেই আমি আবারও আয়ন ভাইয়া দিকে নিজের দৃষ্টি স্থির করি। আয়ন ভাইয়া অনেকটাই শোকের মধ্যে আছে, তা উনার ফেস দেখে বুঝতে পারছি আমি। হয়তো আমার থেকে এমন কিছু শোনার জন্য মোটেও আশা করিনি ভাইয়া। তাই অবাক হয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখে মুখে দিকে।
আমি ভাইকে এমন করে তাকাতে দেখে দীর্ঘশ্বাস ছাড়লাম নিশ্চুপে আমি জানি আয়ন ভাইয়া এটা কখনোই করবে না, শত হলেও নিজের ভাই বলে কথা, তাই আমি আবারও শক্ত গলায় বলে উঠি, তোমার কিছু করতে হবে না আয়ন ভাইয়া, আমি আমার সবটা করতে পারবো। কথাগুলো বলেই আমি আয়ন ভাইয়ার উত্তরের অপেক্ষা না করে পাশে কাটিয়ে এক কদম পা বাড়াতেই পিছন থেকে আয়ন ভাইয়া আমার দিকে না ঘুরেই শান্তভাবে বলে উঠে, আমি সবটাই পারবো করতে তোমার জন্য, তুমি যা চাও তাই হবে মায়ু পাখি। আয়ন ভাইয়া কথাগুলো শুনেই অনুভূতি শূন্য হয়ে পিছনে না ফিরে চাপা সুরে বলে উঠে, আশায় রইলাম আমি। বলেই আয়ন ভাইয়ার আর কোনো কথা শোনার প্রয়োজন বোধ করেছি না আমি, তাই আরো এক কদম সামনে দিকে পা বাড়াতে চোখ পড়ল উনাকে, মানে আমার স্বামীকে। উনি হিংস্রভাবে টগবগে ওঠা রক্ত লাল চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো আমার আর আয়ন ভাইয়া সব কথাই শুনেছেন উনি। আর শুনাই কথা, কারণ উনি হৃদ আমার থেকে 10 কদম সামনে দাঁড়িয়ে আছে আর আয়ন ভাইয়া আমার থেকে 2 কদম পিছনে দাঁড়িয়ে আছে। আমি তাদের মাঝখানে অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছি উনার দিকে, করুণ চোখে। তখনই উনি প্রচণ্ড রাগে হাতে থাকা ওয়াইনের গ্লাসটা শক্ত করে চেপে ধরে, মুহূর্তেই ভেঙে ফেলে। উনি হঠাৎ করে এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। গ্লাসটা ভাঙ্গার সাথে সাথে অনর্গল অঝরধারা রক্ত ঝরতে লাগলো উনার হৃদহাতে থেকে, সাথে বেশ কিছু কাঁচ ভাঙ্গা ঢুকেছে, তা আমি এখান থেকেই দেখতে পারছি। উনাকে এমন করতে দেখে মুহূর্তেই আমার কান্না চলে আসে উনার জন্য, তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্না করে দিয়ে উনার দিকে দ্রুত পা বাড়াতেই কিন্তু মাঝপথে এসে আমার পা থেমে যায় অটোমেটিক্যালি ডলি আপুকে দেখে। ডলি আপু পাশ থেকে দ্রুত এসে উনার হাতটা নিজের হাতে নিয়ে বেশ উত্তেজিত কণ্ঠে উনাকে অনেক কিছুই বলছেন, কিন্তু তখনও উনার দৃষ্টি ছিল সামনে আমার দিকে। আমিও ডলি আপুকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ি উনার সামনেই, এর চেয়ে আর আগানো ক্ষমতা আমার নেই, আমি চাইলেও পারবো না সেটা করতে। ডলি আপুর উনার হাতটা বেশ মনোযোগ সহকারে দেখতে দেখতে আচমকাই দৃষ্টি পড়ে আমার দিকে। আমাকে উনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো ডলি আপুর, পড়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের চোখ তুলে তাকায় উনার দিকে। উনার দৃষ্টিও আমার দিকে স্থির দেখে সাথে সাথে রেগে যায় ডলি আপুর, কিন্তু উনার সামনে আমাকে কিছু বলতে না পারায় ডলি আপুর উনার এক হাতে বাহু নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে চোখ গরম করে তাকায় আমার দিকে। আমি ডলি আপুর এমন দৃষ্টির মানে বুঝতে পেরে উনাকে আর একবার এক পলক দেখে নিয়ে চুপচাপ ওখান থেকে ধীর পায়ে কাউকে কিছু না বলে চলে আসি দাদির পাশে। দাদির পাশে দাঁড়াতেই দাদির হাসি মুখে আমাকে এক হাতে জড়িয়ে নেই নিজের বুকের মধ্যে, পড়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, কি হয়েছে সোনামা, মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন হুমম? দাদির এমন কথায় আমি দাদিকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখেই আবারও সামনের দিকে তাকিয়ে উনার ওপর নিজের কাতর দৃষ্টি স্থির করি। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। উনি তখনও হিংস্রভাবেই তাকিয়ে ছিল আমার দিকে আর ডলি আপুর উনার বাহুতে মাথা রেখেই দাঁড়িয়ে ছিল। উনি এতটা রেগে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে থেকে যে ডলি আপুর যে উনার পাশে দাঁড়িয়ে আছে উনার বাহুতে মাথা রেখে সেটা হয়তো খেয়াল করেনি উনি, হৃদটা উনার আচরণেই বুঝতে পারছি আমি। কিন্তু উনার এত কিসের রাগ আমার ওপর, কি চাই উনি আমার থেকে? উনি যা চাই সবটা তো দিচ্ছি উনাকে আমি, তাহলে আর কি চাই উনার? এমন সব কথাগুলো চিন্তা ভাবনায় করতেই আবারও দাদি আমার মাথায় আদুরে এক হাত বলিয়ে দিতে দিতে নরম সুরে বলল, সোনামা। দাদির আবেগাপ্লুত কণ্ঠে কথা শুনে আমি আস্তে করে বলে উঠি, কিছু হয়নি তো দাদি, আমার মুখটা না মেকআপে কারণে চুকলাচ্ছিল বড্ড, তাই ধুয়ে এসেছি তো। আর মুখে মেকআপ না তাকায় তোমার কাছে আমাকে শুকনো শুকনো লাগছে, তুমি বুঝতে পারছো না এটা? তাই বুঝি হাসি মুখে হুমম শান্তভাবে। কথাগুলো বলেই আবারও সামনের দিকে তাকায় আমি, ছাদের সবটা পর্যবেক্ষণ করার জন্য চারপাশে চোখ বুলায় আমি। চারপাশে চোখ বুলিয়ে স্টেজের মেহেদির অনুষ্ঠানের দিকে নিজের দৃষ্টি স্থির করতে যাব তখনই চোখ পড়ল ছাদের কর্নারে একপাশে ফিহা আর আরিফ ভাইয়া, ওপর দুজনকে একসাথে দেখে চোখ ছোট ছোট হয়ে আসে আমার। তাই ভালো করে তাকাতেই চোখে পড়ল ফিহা আরিফ ভাইয়াকে শক্তভাবে চেপে ধরে আছে দেয়ালের সাথে। ফিহার চোখ মুখ সুখ সুখ ভাব থাকলেও আরিফ ভাইয়া চোখে মুখে ছিল বেশ বিরক্তি, হয়তো ফিহাকে নিয়েই তার বিরক্তি কারণটা। ফিহা বেশ কিছু কথা আরিফ ভাইয়াকে বলছে, দ্রুতটা বেশি হওয়ায় কিছুই শুনতে পারছি না আমি।
আরিফ ভাইয়া বিরক্তি নিয়ে সবটা শুনে রেগে ফিহাকে নিজের কাছ থেকে সরিয়ে শক্ত গলায় অনেক কিছু শুনায় ফিহাকে। পরে ফিহার কোনো রকম কথা না শুনেই ওইখান থেকে সাথে সাথে হনহনিয়ে চলে আসে স্টেজের দিকে ভাইয়া। আর আরিফ ভাইয়া এমন আচরণের সাথে সাথে কান্না করে দেয়। ফিহা টলমলে চোখে তাকিয়ে থাকে আরিফ ভাইয়া চলে যাওয়া দিকে। আরিফ ভাইয়া যদি একবার পিছন ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতে পারত ফিহার অশ্রুসিক্ত দুই নয়ন। সবই ঠিক আছে, কিন্তু ফিহার সাথে আরিফ ভাইয়া এমন খারাপ আচরণ কেন করলো, আর ফিহাই বা ভাইয়ার সাথে এমন করছিল কেন? সবটাই আমার মাথায় প্রশ্ন আকারে ঘুরপাক খাচ্ছিল। নিজের সব প্রশ্ন নিজের মাথায় রেখেই অজানা আবেশে চোখ বন্ধ করে রাখি দাদির বুকে। আমার কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে, তাই আরিফ ভাই আর ফিহার বিষয়টা ঘাটাতে ইচ্ছা করছে না আমার। তাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দাদির বুকে মাথা রেখে। এখন ভোর 4টা বাজে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে একপাশে অনুভূতিহীন হয়ে বসে আছি। গন্তব্যহীন মঞ্জিলের উদ্দেশ্য বেরিয়েছি পড়েছি আমি। কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছায় আমি। খান বাড়ির থেকে বের হতে সবটাই সাহায্য করে ডলি আপুর ও তার পরিবার। উনার সাহায্য না করলে হয়তো কখনোই খান বাড়ির থেকে পালানোতে সফলতা অর্জন করতে পারতাম না আমি। ডলি আপুর কোনো রকম একটা গাড়িতে উঠিয়ে দিয়েই তারা দিয়ে পাঠিয়ে দেয় আমাকে। আমি কোথায় যাচ্ছি সেটার খবরও নেওয়ার প্রয়োজন বোধ করেনি ডলি আপুর। শুধু গাড়িটাকে বলে দেয় যেন আমি যেখানে যেতে চাই যেখানেই পৌঁছে দিতে আমাকে। গাড়িটিও যথাযথভাবেই আমাকে এখানে পৌঁছে দেয়। আর তখন থেকেই এখানে একা বসে আছি। তবে এই মুহূর্তে আমার একটুও ভয় কাজ করছে না কোনো রকম, কারণ আমার চারপাশে অনেক মানুষজন, পুলিশও রয়েছে এখানে। যারা যায় ভোর 4টার ট্রেনে যাবে তারা সবাই আমার মতোই বসে আছে রেল স্টেশনের চারপাশে। আর পুলিশটা এই মুহূর্তে নাইট ডিউটি পালন করছে তারা। আর আমি গোল গোল চোখ সবটা পর্যবেক্ষণ করে একপাশে চুপ করে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাকে চেনার কোনো উপায় নেই কারো কাছে, কারণ আমার পরানো রয়েছে কালো বোকরা মুখোশ বাঁধা অবস্থায়, সাথে হাত মোজা পা মোজা তো রয়েছেই। আমাকে এসব পরিয়েই বাসার থেকে বের করতে সাহায্য করছেন ডলি আপুর পরিবার। আর আমি আসার সময় উনাকে এক পলক দেখেও জন্য উনার রুমে গিয়ে যায়, কিন্তু উনি তখনও উনার রুমে ছিল না, হয়তো কোথায় গিয়েছিল, তাই শেষ দেখাটাও দেখতে পারিনি আমি। বাকি সবাইকে দেখে এসেছি, সবাই যার যার রুমে ঘুমোচ্ছেন বেশ ক্লান্ত হয়ে শান্ত মতো, তাই সবাইকে রুমে গিয়ে এক পলক দেখতে আমার কোনো ঝামেলা পোহাতে হলো না। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝেই ঝকঝকা ঝক শব্দ করে সামনে এসে হাজির হয়ে পড়ে আমার চলে যাওয়া ট্রেনটি। আমি এক পলক ট্রেনটি দিকে তাকিয়ে থেকে হাতের থাকা ছোট ব্যাগটি নিয়ে আস্তে করে উঠি পড়ি ট্রেনের মধ্যে। পরে নিজের সিট খুঁজে বসে পড়ি আস্তে করে সেখানে। আমি ট্রেনে উঠে বসার খানিক বাদে ট্রেনে ছেড়ে দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আমি ট্রেনটিকে চলতে দেখে অনুভূতি শূন্য চোখে তাকায় জানালা দিয়ে বাহিরের দিকে। বড্ড কান্না পাচ্ছে সবকিছুতেই, কিন্তু কিসের এত জোরতা নিজের মধ্যে সেটাই বুঝতে পারছি না আমি, তাই সেই জোরতা নিয়েই বসে আছি জড়সড় হয়ে সিটের মধ্যে। আমি ট্রেনে উঠে বসার খানিক বাদে ট্রেনে ছেড়ে দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আমি ট্রেনটিকে চলতে দেখে অনুভূতি শূন্য চোখে তাকায় জানালা দিয়ে বাহিরের দিকে। বড্ড কান্না পাচ্ছে সবকিছুতেই, কিন্তু কিসের এত জোরতা নিজের মধ্যে সেটাই বুঝতে পারছি না আমি, তাই সেই জোরতা নিয়েই বসে আছি জড়সড় হয়ে সিটের মধ্যে। ট্রেনের হালকা আচ্ছন্ন অন্ধকার রুমেটি বসে আছি আমি। আমার পাশের সিটে বসে আছে মধ্যে বয়স্ক একটি মহিলা। মহিলাটিকে নিয়ে আপাতত আমার কোনো চিন্তা ভাবনায় আসছে না, আর না হচ্ছে অন্য কোনো বিষয়ে অনুভূতি। আমি অনুভূতি শূন্য চোখে এক পলক মহিলাটিকে দেখে আবারও আস্তে করে জানালা দিয়ে বাহিরে তাকায়। বাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবেশে চোখে ঘুম নেমে আসে আমার। আমি আস্তে করে চোখ দুটো বন্ধ করতেই তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে। হঠাৎ বিকট শব্দ কানে আসতেই ঘুম থেকে ধুর পড়িয়ে উঠলাম আমি। ধুর পড়িয়ে অবস্থায় চারপাশে চোখ বুলিয়ে নিজের অবস্থান বুঝার চেষ্টা করতেই মনে পড়ল ভুলে যাওয়া সবকিছু। আমি ট্রেনের সিটের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম খানিকটা সময়ের জন্য, কিন্তু হঠাৎ করে কোথায় থেকে শব্দটি আসলো আমাদের চলন্ত ট্রেনের মধ্যে তা বুঝার জন্য জানালা দিয়ে বাহিরে তাকাতেই বুঝতে পারি আমাদের ট্রেনটি থামা অবস্থায়। মানে আমি যে ট্রেনটিতে এখন চড়ে বসে আছি সেটি এখন মাঝ রাস্তায় আটকা পড়ে আছে। ট্রেনটিকে চলতে না দেখে কপাল কুঁচকে এলো আমার, পুরো মুহূর্তেই মনে হতে লাগলো ট্রেনটি কোনো কারণে সমস্যাও তো হতে পারে, আর এজন্যই হয়তো মাঝ রাস্তায় ট্রেনটি আটকা পড়ে আছে। সমস্যা বিষয়টি মাথায় আসতেই ঘাড় ঘুরিয়ে তাকায় পাশে।
হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় ট্রেনের কক্ষটি ভিতরে সবাই বেশ আতঙ্কে আছে তা তাদের ফেস দেখেই বুঝতে পারছি আমি, তাই সবার দিকে আমি এক পলক তাকিয়ে থেকে আস্তে করে আবারও চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। আমি ঘুমের মধ্যে হালকা নড়েচড়ে উঠতেই নিজেকে আবিষ্কার করি কারো শক্ত হাতে বেড়াজালের মধ্যে, কেউ আমাকে তার দুই হাতে শক্ত করে চেপে ধরে আছে নিজের বুকের মধ্যে। আমি ঘুমের মধ্যে নিজেকে কারো বুকে আবিষ্কার করতেই খানিকটা নড়াচড়া করার চেষ্টা করতেই সে আবারও তার বুকের মধ্যে আমার মাথাটিকে শক্ত হাতে চেপে ধরে নিজের সাথে। ব্যক্তিটি এমন করায় আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে তার কাছ থেকে কেউ তার যত্নে সহকারে আগলিয়ে রাখে কিছু ছুটাতে যাচ্ছে আর সে তার আগলিয়ে রাখছে জোর করে। আমি তখনও ঘুমের রেশ তেমন একটা কাটাতে পারিনি তাই ঘুম ঘুম চোখে ব্যক্তিটি বুকে মাথা রাখা অবস্থায় সামনের দিকে তাকায় আমি চোখে সামনে কিছু দেখতে না পেয়ে ভালো করে তাকায় আমি তখনই বুঝতে পারি নিজের অবস্থান। আমি এই মুহূর্তে একটি কারো এর মধ্যে পিছনে সিটে কারো বুকে মাথা দিয়ে বসে আছি। আর আমাদের সাথে আছে একজন ড্রাইভার চাচা উনি সামনে বসে বেশ মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছেন। কিন্তু চাচাকে দেখে অদ্ভুতভাবে মনে হচ্ছে আমি তাকে হয়তো চিনি। চীনা বিষয়টি মাথায় আসতেই চমকে উঠলাম আমি, কারণ শুধু চাচাকেই এই মুহূর্তে আমার চেনা মনে হচ্ছে না তার সাথে সাথে এই গাড়িটিও চেনা মনে হচ্ছে আর যার বুক মাথা দিয়ে ঘুমিয়ে আছি তাকেও আমার অনেক চেনা চেনা লাগছে। চেনা চিনির ধাপটা পাশে রেখেই উৎসমুখর হয়ে ভয় কাচুমাচু করতে করতে আস্তে করে মাথা খানিকটা উঁচু করে চোখ তুলে তাকায় শক্ত হাতের ব্যক্তিটির দিকে। তখনই সাথে সাথে চোখে পড়ল উনাকে মানে আমার গুণধর স্বামীকে। উনাকে দেখার সাথে সাথে ভয়ে সিটিয়ে যায় আমি উনার বুকে তাকা অবস্থায়। আমি উনার বুকে আবারও নিজের মাথা গজিয়ে শক্ত করে উনার শার্টের কলার চেপে ধরেই হু 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 শব্দ করে কান্না করে বসি। নিজের মনে অবস্থা এই মুহূর্তে উনাকে বুঝাতে পারবো না আমি, আর না উনি রিড শুনতে চাইবেন। তাই অদ্ভুতভাবে ফেঁসে যাওয়া বিষয়টি মনে করেই ভীষণ কান্না পাচ্ছে আমার। আমাকে কান্না করতে দেখে চোখ খুলে রেগে সাথে সাথে ধাক্কা মেরে পাশের সিটে ফেলে দেয় উনি। আমি তাল সামলাতে না পেরে গাড়িটি দরজায় বাড়ি খায়। আমি তেমন একটা ব্যথা না পেলেও মাথায় আংশিক ব্যথা পাই। মাথা ব্যথা পাওয়ার সাথে সাথে ঝিম ধরে বসি আমি মাথা ব্যথায়, কারণ আমার অ্যাক্সিডেন্টের ফলে আমি এখনো পর্যন্ত তেমন কোনো চাপ নিতে পারি না মাথায়, তাই হয়তো উনার দেওয়া সামান্য আঘাতেই মাথায় হাত দিয়ে ঝিম ধরে বসে পড়ি আমি। আমাকে এমন করে বসতে দেখে উনি রেগে ড্রাইভার চাচাকে বলে মাঝ রাস্তা গাড়ি থামিয়ে, হাতে পানির বোতল নিয়ে আমাকে টেনে বাহির করে গাড়ি থেকে পড়ে হাতে থাকা বোতলটির পানি আমার মাথা ওপর ঢেলে দিতে লাগলো সম্পূর্ণ পানি আমার মাথার ওপর ঢেলে দিয়ে প্রচণ্ড জোরে খালি বোতলটি পাশে রাস্তায় ছুঁড়ে মারে। আর আমি উনার এমন কাজে মুহূর্তেই কেঁপে ওঠে ভিজা ভিজা চোখে তাকায় উনার দিকে। আমার শরীরে যে কালো বোকরাটি ছিল সেটি এখনো আছে তবে আমার মুখে কোনো রকম মুখোশ নেই তাই উনি আমার মাথা ঠান্ডা করার জন্য যে পানিটুকু ঢেলে দেয় সেই পানি আমার সম্পূর্ণ মাথা ভিজার সাথে সাথে আমার শরীরেও পানিতে ভিজে গেছে। আমি ভিজা চোখ মুখ নিয়ে উনার দিকে ভয় ভয় নজর তাকিয়ে থেকে কাপা কাপা গলায় কিছু বলতে যাব তখনই উনি আমাকে কিছু বলতে না দিয়ে পাশ থেকে চিৎকার করে বলে ওঠে, শাট আপ, জাস্ট শাট আপ। উনাকে এমন হঠাৎ চিৎকার করে উঠতে দেখে আমি ভয়ে চমকে উঠি, তাই নিজের অবস্থানে দাঁড়িয়ে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি। উনি আমাকে এমন কান্না করতে দেখে রেগে তেড়ে এসে আমার দুবাহু শক্ত হাতে চেপে ধরে নিজের মুখোমুখি করে দাঁতে দাঁত পিষে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, পাখা গজিয়েছে তোর তাই মরার শখ হচ্ছে, এবার কেটে দেয় তোকে তোর উড়ন্ত পাখনার সাথে, আমার অবাধ্য হুঁশ তুই। উনার এমন কথায় আমি মুহূর্তেই কেঁপে উঠি, তাই নিজের মাথাটা নিচু করে চুপচাপ কান্না করতে থাকি। আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও রেগে গোজগোজ করতে করতে বলে উঠে, তোকে বলেছিলাম না তোর কাছে আমি ছাড়া অন্য কোনো অপশন নেই, তোকে আমিতেই থাকতে হবে তুই থাকতে বাধ্য, তাহলে এই কাজটা করলি কেন কে দিল তোকে সেই পারমিশন নন। লাস্ট কথাটা চিৎকার করে বলেই আমার বাহু চেপে ধরায় অবস্থায় পিছন দিকে এক প্রকার ধাক্কা মেরে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমি তাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায়, আর নিজের হাত দিয়ে বকরার দুপাশ চেপে ধরে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কাপা কাপা গলায় আস্তে করে উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি আপনি দিয়েছেন সেই পারমিশন। আমার এমন কথায় উনি মুহূর্তেই চোখ মুখ হিচকে অবিশ্বাস গলায় উচ্চ স্বরে বলে উঠে, কি? হুম নিজেকে শক্ত করে।
আমার কথাটা বলার সাথে সাথে উনি আবারও আমার দিকে তেড়ে এসে আমার দুবাহু শক্ত করে চেপে ধরে নিজের মুখোমুখি করে আমার চোখে মুখে তার দৃষ্টি স্থির করে বলে উঠে, আমি তোকে পারমিশন দিয়েছি আমার থেকে দূরে যেতে, হে আর কত জ্বালাবি তুই আমাকে, এবার শান্তি চাই আমার। তোকে থামাতে থামতে আমি ক্লান্ত। তোকে আমি আর কত ভাবে বুঝাবো যে তুই আমার কতটা জুড়ে আছিস। কেন বুঝতে পারছি না আমার মনের অবস্থাটা, কেন আমাকে ছেড়ে বারবার চলে যেতে চাস? উনার কথা প্রেক্ষিতে আমি উনার চোখের দিকে তাকিয়ে করুণ সুরে চোখের পানি ঝরা অবস্থায় বলে উঠি, আপনার জন্য আমি সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আমি আর পারছি না সবকিছু মেনে নিতে, আমারও কষ্ট হয় যখন আপনারা আমাকে নিয়ে খেলেন। আর আমি চলে গেলে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? তাহলে কেন আমাকে আটকাচ্ছেন বারবার? আমি তো আপনার জীবনের বিষাক্ত কাঁটা হয়ে থাকতে পারছি না, তাই তো আপনাকে মুক্ত করে দিচ্ছি। আমার কথাগুলো বলার সাথে সাথে আমার গাল চেপে ধরে টগবগে উঠা রক্ত লাল চোখে আমার দিকে তাকিয়ে থেকে রাগে রিরি করতে করতে বলে উঠে, কাহিনী শুরু করছিস আমার সাথে? আমার প্রাণটা তোর মধ্যে বসবাস, আর সেই আমি তোকে আমার কাছ থেকে দূরে রাখতে চাইবো। তুই আমাকে মুক্তি দিবি? দানবীর হচ্ছ তুই? তোর কাছে আমি কখনো মুক্তি চেয়েছি? আর যেদিন থেকে তোকে নিয়ে ভাবতে বসেছি সেই দিন থেকে তোকে আমি আঁকলিয়ে রেখেছি, কারো নজরে পড়তেও দেয়নি, আমি তোকে বাধ্য করেছি আমাতে থাকতে। তাহলে কেন তুই বুঝতে চাস না আমি তোকে কতটা চাই? তাহলে সেখানে তুই অন্য কাউকে কিভাবে বিয়ের জন্য চাইতে পারলি, হে? উনার এমন চাওয়া পাওয়ার কথাগুলো শুনেই মুহূর্তেই রাগটা চেপে বসে নিজের মধ্যে। একটা শান্ত মানুষ যখন রেগে যায় তখন কতটা ভয়াবহ হতে পারে সেটা শুধু একটা সামনে মানুষই বুঝতে পারে। আর আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি আমার জীবনে কখনো কারো সাথে উঁচু গলায় কথা বলেছি কিনা সেটাই সন্দেহ আছে, আর আজ সব সন্দেহের অবসান ঘটিয়ে চরম পর্যায়ে রাগে গিয়ে উনাকে নিজের সবটা শক্তি প্রয়োগ করে এক ধাক্কায় নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আমার এমন হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে উনি খানিকটা পিছিয়ে যায়, পড়ে আমার দিকে তাকিয়ে থেকে রাগে কটমট করতে করতে কিছু বলতে যাবে, আমি উনাকে কিছু বলতে না দিয়ে হিতাহিত জ্ঞান হারায় পাগলের মতো নিজের সর্বোচ্চ দিয়ে চিৎকার করে বলে উঠে, কিছু চাই না আমার, না আপনাকে না অন্য কাউকে। কিছুই চাই না আমার, চাই না, চাই না, চাই না, কিছুই না। হহ, আপনি শুনেছেন আমার কথা। চাই না আমার কাউকে। আপনারা সবাই শুধু আমাকে কষ্ট দিতে জানেন, কেউ বুঝতে চান না আমি কি চাই। কথাগুলো বলেই আমি উনার সামনে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ি। 30 সেকেন্ড চুপ থেকে কান্না করে আবারও চোখ তুলে তাকায় উনার দিকে। উনি তখনও আমার দিকে রেগে চোখ মুখ শক্ত করে হাত মুষ্টি বদ্ধ করে দাঁড়িয়ে আছে। আমি উনার দিকে কিছুক্ষণ কান্না দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও নিজের মাথাটা নিচু করে রাস্তায় নিজের দৃষ্টি স্থির করে কান্না করতে করতে উনাকে উদ্দেশ্য করে বলে উঠে, আমি কিছুই ভুলিনি আপনার করা সবকিছু, গত একটা বছরের অত্যাচার। আর আমি সেটাও ভুলিনি যেটা আপনি বিয়ের দিন করেছিলেন, সাথে বলেও ছিলেন আমাকে। মনে পড়ে আমাদের বাড়িতে আপনার বলা সবকটা কথা। আমি কিন্তু কিছুই ভুলিনি। তারপরও আপনার পরিবারের সম্মান রাখতে আর আপনাকে একটা ভালো জীবন দিতে আমাকে অবুঝ অবস্থায় এখানে আসতে হয় আপনার কাছে। আমি এত কিছু করেও তারপরও কিসের এত রাগ সবার আমার ওপর? কি করেছি আমি সবার সাথে? আপনারা কেউ অস্থির থাকলে সেটার ভুক্তভোগী হতে হয় আমাকে, সেটারও জন্য দায়ী হতে হয় আমাকে। সেটা কেন? আপনারা সবাই যে যেভাবে বলেন আমি সেইভাবেই নাচতে থাকি, উফ পর্যন্ত করি না। এতেও কেন আমার ভাগে সবসময় কষ্টটা বরাদ্দ থাকে বলতে পারবেন আপনি? আসলে আপনারা সবাই স্বার্থপর, নিজের জন্য আমাকে ব্যবহার করতে চান। আমি কি চাই সেটা জানার প্রয়োজন বোধ করেন না। হহ, তাই আমার কাউকে চাই না, কিছুই লাগবে না আমার, সবকটা দূরে থাকুন আমার থেকে। আমি একা থাকতে চাই, আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ প্লিজ প্লিজ। কথাগুলো বলেই হাঁটু গেরা অবস্থায় রাস্তায় বসে উনার সামনে কান্না করতে থাকি। উনি আমার সবকটা কথা শুনে রেগে দ্রুত গতিতে আমার দিকে তেড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এক হাত দিয়ে আমার চুলের মুঠো ধরে, অন্য হাতে আমার গলা শক্ত চেপে ধরে। কথাগুলো বলেই হাঁটু গেরা অবস্থায় রাস্তায় বসে উনার সামনে কান্না করতে থাকি। উনি আমার সবকটা কথা শুনে রেগে দ্রুত গতিতে আমার দিকে তেড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এক হাত দিয়ে আমার চুলের মুঠো ধরে, অন্য হাতে আমার গলা শক্ত চেপে ধরে নিজের একদমই কাছে নিয়ে আসে। উনার প্রতিটি নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। উনি আমাকে এমনভাবে নিজের সাথে চেপে ধরাই মুহূর্তেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে আমার।
আমি নাজেহাল অবস্থায় অঝোরধারা চোখে পানি ফেলতে ফেলতে উনার আমার গলায় চেপে ধরা হাতটা ছুটানো চেষ্টা করতে থাকি। উনি আমার দিকে তাকিয়ে থেকে আমাকে এমন করতে দেখে রাগে রিরি করতে করতে দাঁতে দাঁত চেপে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, তোর কাকে চাই বা না চাই সেটা ঠিক আমি করব, তুই না। তোর কি মনে হয় তুই আমাকে এসব বললে আমি তোকে যেতে দিব? এত সোজা? হুমম। তোর সাথে গত একটা বছরে যা কিছু হয়েছে সব কিছুর পিছনে একটা করে কারণ আছে যেটা তুই জানিস না। তুই যদি কখনো আমার কাছে জানতে চাইতিস তাহলে আমি সেটা তোকে খুশি মনে সবটাই বলতাম। তোর প্রশ্ন করার জন্যই অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু তুই এতটাই অবুঝ যে কখনোই তোর মনে এসব নিয়ে প্রশ্নই জাগেনি। তাই আমিও চুপ ছিলাম, কিন্তু আমার চুপ থাকার মানে এই নয় যে তোকে সরিয়ে রাখবো নিজের কাছ থেকে। উনার বলা প্রতিটি কথা শুনে মুহূর্তেই আমি শীতল হয়ে আসি। আমাকে শান্ত হয়ে যেতে দেখে উনার যেন রাগটা মাথায় চেপে বসে, আর সেই রাগের রেশ ধরে উনি আমার গলা ছেড়ে শক্ত হাতে সাথে সাথে আমার গাল চেপে ধরে পড়ে চোখ মুখ শক্ত করে রাগে কটমট করতে করতে আবারও বলে উঠে, আমাকে আমার মতো সবকিছু বুঝে নিতে দে, নয়তো আপুসে কিছু না পেলে জোরে করে আদায় করে নিতে দ্বিধা বোধ করব না আমি। আর আমি ভালো নয় তাই ভালোটা আমার সাথে যায় না। তোকে ছেড়ে দেওয়ার মতো ভালো বা মহৎ কোনোটাই সাজার ইচ্ছায় নেই আমার। আর বাকি রইল তোকে তোর মতো করে থাকতে দেওয়া, সেটা তো কখনোই হচ্ছে না আমি থাকতে। তাই তোর যা করার আমার সাথেই থেকেই করতে হবে। তাই যেটা করতে বলি সেটা চুপচাপ কর, নয়তো তোকে গুলি করে মারতে দ্বিধা বোধ করব না আমি। কথাগুলো বলেই এক প্রকার মাটিতে ধাক্কা মেরে ছুঁড়ে মারে আমাকে। আমি উনার এমন কাজে রাস্তায় উপুর হয়ে পড়ি। উনি আমাকে ধাক্কা দিয়ে রাগে গোজগোজ করতে করতে উঠে দাঁড়িয়ে সামনের দিকে ঘুরে এক কদম বাড়াতেই আমি পিছনে থেকে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থায় উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ঠিক আছে তাই হোক, মেরে ফেলুন আমাকে। কথাটা বলেই আস্তে করে উঠে দাঁড়ায় আমি। উনি আমার এমন কথা শুনে সাথে সাথে দুহাত মুষ্টিবদ্ধ করে পিছন ফিরে ঘুরে তাকায় আমার দিকে। উনার দৃষ্টি শক্ত করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে ঠিক করে উনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও শক্ত গলায় উনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি আর পারছি না সবকিছু মেনে নিতে। আমাকে কেন আটকে রাখতে চান আপনি? কোন অধিকার নিয়ে থাকবো আপনার বাড়ি? আমি আপনার বোন, হয় সবাই তো তাই জানে। আমাকে কষ্ট দেওয়ার জন্য রাখতে চান আপনার বাড়ি? আমাকে দেখাতে চাই আপনি আপনার ভালোবাসা মানুষটির সাথে বিয়ে করে কিভাবে সুখী থাকছেন সেটা। আমার কথায় মুহূর্তেই কপাল কুঁচকে এলো উনার, পরে আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বসে, মানে কিসের ভালোবাসার মানুষ আমার? উনার এমন না বুঝো কথায় করুণ চোখে তাকায় আমি উনার দিকে। উনি কি বলতে চাইছেন এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না আমি, তাই বুঝো অবুঝের ধাপটা পেরিয়ে নিজের মতো করে আবারও বলে উঠি, হাসালেন সাহেব, সবকিছু করে আজ আপনি অবুঝ সেজে বসে আছেন। আপনারা দুজন পারেন ও বটে। একজন ঘাড় ধাক্কায় বাড়ি থেকে বের করে আর অন্যজন পর পর আঘাত করে বেড়ায়। আপনারা সবাই বলেন আমি কিছুই বুঝি না, আমি ভালোবাসাটা বুঝে উঠতে না পারি, তাই বলে স্বামীর অন্যের প্রতি ভালোবাসাটা সেটাও বুঝবো না। আর আজ আমি এখানে সেটা তো আপনাদেরই জন্য। তাই আমার কাউকে লাগবে না প্লিজ আপনাদের, আমি আর নিতে পারছি না। তাই আমাকে মেরে ফেলুন, নয়তো মুক্তি দিন প্লিজ। আমার এমন কথা যেন উনি নিজেকে নিজের মধ্য থেকে হারিয়ে ফেলে মুহূর্তেই। তাই দ্রুত আমার কাছে এসে দুহাতে আমার দুগাল আঁকড়ে ধরে নিজের কাছে টেনে আমার কপালের সাথে নিজের কপাল চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে দ্রোত বলে উঠে, শিরিররত, আর কতটা জ্বালাবি আমায়? তুই কেন বুঝতে পারছিস না আমাকে? আমি তোর দহনে আগুনে জলে পুড়ে মরছি বারবার, আমার শান্তিটা তুই। তাই তোকে মুক্তি দিতে পারবো না আমি। তবে একটা কাজ ঠিকই করব, আমি তোকে আজকে থেকে আর কোনো রকম বিরক্ত করতে আসবো না কখনোই। আজ থেকে তুই একদমই স্বাধীন, আমি তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করব না আর, তাই তোর সামনেও আসবো না আমি। তুই তোর মতো করে সবার সাথে থাকতে পারবি, তবে সেটা আমার বাড়িতে থেকে। তুই তোর মতো করে সবটাই করতে পারবি একদম আগের মতো করে, যা আর জ্বালাবো না তোকে আমি। আমাদের সম্পর্কটা যেখান থেকে শুরু হয়েছে আজ থেকে আবার সেই জায়গাতেই এসে দাঁড়িয়ে পড়লাম দুজন। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার অপশন দিব না তোকে আমি। সবই আবার আগের মতো চলবে। এবার তুই নিজ থেকে ডাকলেও আমি তোর কাছে আসবো না। সারা জীবন এইভাবেই কাটাবো তুই আর আমি। যা এবার সামনের থেকে।
কথাগুলো বলেই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় হালকা ধাক্কা দিয়ে। আমি উনার সবগুলো কথা নীরবে শ্রবণ করলাম। পরে উনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সামনে দিকে ঘুরে আকাশের দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ড্রাইভার চাচাকে বলে আমাকে বাসায় পৌঁছিয়ে দিতে। আমি উনার কথা অনুযায়ী ধীর পায়ে গাড়ি দরজার সামনে দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে উনি হৃদরাগে চাপা সুরে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, আমি জানি না আজ রাতে এমন কি হয়েছে, তবে কি হয়েছে সেটা খুঁজে বের করবই আমি, কারণ তোর দ্বারা তো এতটা দূর আসা তো দূর থাক, তুই খান বাড়ির দরজাটা পর্যন্ত পার করাও সম্ভব নয়, তাই যে তোকে পালাতে সাহায্য করেছে আইশোয়ার তাকে এই কাজটার জন্য চরম মূল্য দিতে হবে, আর এটা যে কতটা ভয়াবহ হবে সেটা সে নিজেরও জানে না, তবে আমি তাকে নিজে বুঝাবো। হৃদ খান আসলে কি কথা বলেই আমাদের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটি মধ্যে ওঠে পড়ে। উনি সামনের গাড়িটিতে উঠতেই গাড়ি থেকে দ্রুততা সঙ্গে নেমে আসে আসিফ আমার সামনে এসে গাড়ি দরজা খুলে আমাকে পিছনের সিটে বসিয়ে ড্রাইভার চাচা সঙ্গে বসে পড়ে আসিফ। আমরা গাড়িতে বসার সাথে সাথেই গাড়িটি চালাতে শুরু করে আপন গতিতে ড্রাইভার চাচা। আর আমাদের ঠিক সামনের গাড়িটি মধ্যে রয়েছে উনি। উনি উনার কথা রেখেছেন তাই আমার থেকে এখন থেকে দ্রুত বজায় রাখছেন। উনার এমন দ্রুত বজায় রাখাটা নিয়ে আমার কোনো দ্বিমত পোষণ করছি না, উল্টো উনার কাজে আমি সহমত পোষণ করছি, মানে একমত পোষণ করছি। উনাকে নিয়ে আমার কষ্টের ঝুড়িটা এটাই ভরপুর যে আর নতুন করে কিছু ভাবতে পারছি না আমি, তাই শূন্য অনুভূতি নিয়ে গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে বসে আছি আমি। যা হচ্ছে সেটাই হতে দেওয়া ঠিক, এবার সময় ঠিক করবে আমরা কি করব, আমাদের সাথে কি হবে। এবার আমারও কোনো রকম দুঃখ নেই কারো ওপর, আর না আছে কোনো রকম আশা। আমিও আর কখনোই যাব না উনার সামনে, এড়িয়ে চলব উনাকে। এবার সময় সাপেক্ষে বিবেচনা করবে আমাদের সম্পর্কের অবস্থানটা। নিহার আপুর সঙ্গীত অনুষ্ঠানে এক পাশে দাঁড়িয়ে আছি আমি, চারদিকে মানুষে ভরপুর হয়ে আছে। ফয়সাল ভাইয়া পরিবারও আছে খান বাড়িতে। দুজনের সঙ্গীত অনুষ্ঠানে একসাথে পরিচালনা করা হচ্ছে খান বাড়িতে। এতে করে মেহমান আনাগোনাও অনেকটা বেশি। সেই সাথে যেন দুই পক্ষে মধ্যে নাচের কম্পিটিশনটাও বেড়ে গেছে জোরতালে, কে কোন পক্ষকে হারাবে সেই কম্পিটিশনে আছে সবাই। এই নাচের কম্পিটিশনে বড়রা বাদ যায়নি কোনো অংশে, তারাও ছোটদের সাথে সমান তালে পাল্লা দিয়ে অংশগ্রহণ করছে নিহা আপুর সঙ্গীতে। সারিবদ্ধভাবে দল বদল করে একের পর একজন নেচে যাচ্ছে এই মুহূর্তে। আর আমিও তাদের সাথে এই নাচের অনুষ্ঠানে অংশ করেছি, তবে নাচটা এই মুহূর্তে নাচতে পারছি না আমি, কারণ আমার নিজেকে কেমন একটা খালি খালি লাগছে, ভীষণ ভাবে মনে হচ্ছে কাউকে খুব বেশি মিস করছি। কিন্তু কাকে মিস করছি আমি? আমার চোখের সামনে তো সবাই আছে, তাহলে আর কাকে চাই আমার? আচ্ছা, আমি কি উনাকে মিস করছি মানে আমার স্বামীকে? এখানে তো উনি ছাড়া বাকি সবাই আছে অনুষ্ঠানে, তাহলে কি উনার জন্য মনটা পুড়ছে আমার, কিন্তু কেন? উনাকে নিয়ে কথাগুলো ভেবেই নীরব নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। গত দুদিন ধরে উনাকে দেখি না আমি। আপুর মেহেদি রাতের ঘটনার পর আমাকে আসিফ ভাইয়া বাসায় পৌঁছিয়ে দেয়। পর পর 2 দিন দুটো অনুষ্ঠান হওয়ার কারণে সবাই সঙ্গীত অনুষ্ঠান একদিন পরে রাখা হয় যাতে করে সবাই একটা দিন রেস্ট নিতে পারে। সেই সুবাদে আমি উনাকে কাল সারাদিন রাত, আজকে সারাদিন, এখন রাত 1:05 বাজে অবধি এক পলক দেখতে পারিনি। উনি আজকে নিহা আপুর সঙ্গীত অনুষ্ঠানেও আসেনি। হয়তো আমার জন্য আসেনি, আমার সামনে পড়তে চাই না বা উনার জন্য আমার আনন্দটা নষ্ট হোক এমন কিছুই চাই না, তাই হয়তো উনার দূরে থাকা, উনি আমার সামনে না থাকায় নিজেকে কেমন একটা ভার ভার লাগছে, কষ্টটা যেন হঠাৎ করেই আমার মধ্যে চেপে বসেছে উনার জন্য। আর সেই কষ্টের কাতর হয়ে করুণ চোখ চারপাশে আস্তে করে চোখ বুলিয়ে উনাকে খুঁজে নিলাম আমি, উনাকে কোথাও দেখতে না পেয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে আবারও চোখ রাখলাম সামনে স্টেজের দিকে। সামনে দিকে তাকাতেই চোখে পড়ল ডলি আপুকে। আমার স্বামীর সাথে সাথে ডলিও আপু আমার ওপর প্রচণ্ড রেগে আছেন আমার ফিরে আসাটা নিয়ে। আমার ফিরে আসায় উনি অনেকটাও রেগে গিয়েছিল আমার ওপর, আমি উনাকে সবটা বলার পরও কিছুই বিশ্বাস করেনি ডলি আপুর। আমি নাকি ইচ্ছে করেই এই বাড়িতে এসেছি উনার সম্পত্তির জন্য, আমাকে নাকি উনি শান্তিতে থাকতে দিবে না, এটার শেষ দেখে ছাড়বেন। আমি শুধু অসহায় ভাবে সবটা শুনে গেছি নীরবে, কিছু বলার ছিল না আমার তাই। আমি ডলি আপুর থেকে আস্তে করে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকাতেই নিজের সামনে বাড়িয়ে দেওয়া একটা হাত হাজির হয়
আমি ভাবলেশহীন ভাবে হাতটা অনুসরণ করে তাকায় হাতের মালিকের দিকে, সাথে সাথে চোখে পড়ল আয়ন ভাইয়া হাসি উজ্জ্বল দৃষ্টান্ত যা আমার দিকে নিক্ষেপ করা। আয়ন ভাইয়া আমাকে তার সাথে নাচের জন্য একটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি একবার হাতের দিকে তো একবার আয়ন ভাইয়া দিকে তাকিয়ে থেকে পাশ ফিরে দুহাতে সোফায় বসে থেকে দাদির কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখি আস্তে করে। আমি দাদিকে জড়িয়ে ধরতেই দাদিও আমাকে আঁকলে নেয়, দুহাতে জড়িয়ে ধরে। আর আমাকে এমন করতে দেখে আয়ন ভাইয়াও আমার দিকে এক পলক তাকিয়ে থেকে নিশ্চুপ আমার পাশের সোফায় বসে পড়ে হয়তো আমার খারাপ লাগাটা বুঝতে পারেছে তাই কিছু বলছে আমায়। আমি গোল গোল চোখে সামনে দিকে তাকিয়ে আছি আর একমনে উনাকে খুঁজে চলছি। আমার কখনোই এমন লাগেনি উনার জন্য উনি কতবার আমার থেকে দূরে দূরে থেকেছে, মাসের মাসও থেকেছে, কখনোই আমার চোখ দুটো এতটা কাতর থাকিনি উনাকে দেখার জন্য, কিন্তু আজকে বড্ড কাতর হয়ে উঠেছে আমার চোখ দুটো শুধু উনাকে এক পলক দেখার জন্য। উনি কোথায় আছে, আমার থেকে কতটা দূরে আছে, এমন সব চিন্তা ভাবনায় সারারাত এইভাবে দাদির বুকে মাথা রেখে কাটিয়ে দেয়। আমি একটা সময় ঘুমিয়ে পড়ি দাদির বুকেই। আয়ন ভাইয়াও সারাটা রাত আমাদের সাথেই ছিল বসা অবস্থায়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করি নিজের রুমের বিছানায় শোয়া অবস্থা। হয়তো দাদি আমাকে এখানে নিয়ে এসেছে, তাই ফ্রেশ না হয়েই এলোমেলো অবস্থায় ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে বাহির হলাম নিজের রুম থেকে। মাথা চুকলাতে চুকলাতে চারদিকে চোখ বুলিয়ে নিলাম। তেমন কেউই ঘুম থেকে উঠেনি কয়েকটা কাজের লোক ছাড়া। বেশ রাত হয়ে ঘুমানোর জন্য এখনো কেউ ঘুম থেকে উঠেনি কেউ। আমি কাউকে কোথাও দেখতে না পেয়ে আস্তে করে ধীর পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে নিচে নামছি, উদ্দেশ্য বাগানে যাব, আমার পরিমার সাথে কথা বলবো অনেক দিন পর। নিচে নামতেই চোখে পড়ল ডাইনিং টেবিলেই বসা অবস্থায় আরিফ ভাইয়া ও ফিহার ওপর। ওদের দুজনকে একসাথে দেখতে চোখ কুচলিয়ে ভালো করে তাকায় আমি। সাথে সাথে চোখে পড়ল ফিহা খুব যত্ন সহকারে ভাইয়াকে নাস্তা দিচ্ছে, বারবার এটা সেটা দিয়ে ভাইয়া প্লেট ভরপুর করে দিচ্ছে, আর আরিফ ভাইয়া বিরক্তি নিয়ে সেইগুলো অন্য প্লেটে রাখছে বারবার। ফিহা একবার ভাইয়াকে বাতাস করছে তো একবার পানি এগিয়ে দিচ্ছে। আর আরিফ ভাইয়া ফিহার এমন সব কাজে খুব বিরক্ত বোধ করছে, সেটা ভাইয়া ফেস দেখেই বুঝতে পারছি আমি। তাদের এমন দেওয়া নেওয়ার ভাব দেখে কৌতূহলী হয়ে খানিকটা এগিয়ে গিয়ে প্রশ্ন করে বসি, ভাইয়া ফিহা তোমাকে খাবার খাওয়াচ্ছে কেন এমন করে? পিছন থেকে হঠাৎ প্রশ্ন করাই থমথমে খেয়ে যায় দুজনেই। দ্রুততা সঙ্গে দুজন আলাদা হয়ে পিছন ঘুরে তাকায় আমার দিকে। আমাকে ওরা কি বলবে সেটা কিছু বুঝতে না পেরে দুজনেই চোখাচোখি করে নেয়। আমাকে ওদের দিকে কৌতূহলী চোখে তাকাতে দেখে আরিফ ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে থেকে নিশ্চুপ দ্রুততা সঙ্গে ডাইনিং ছেড়ে বাহিরে চলে যায়। আর আমি ভাইয়াকে এমন তাড়া করে চলে যেতে দেখে ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে কৌতূহলী হয়ে আবারও ফিহাকে কিছু বলতে যাব, তার আগেই ফিহা ঝটপট তাড়া দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠে, আমি কিছু জানি না, তোর ভাই এইভাবে কেন চলে? ফিহার এমন কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে পড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠি, আমি কি তোর কাছে জানতে চেয়েছি যে তুই ভাই এইভাবে কেন চলে গেল? হুম, আমি জানি তুই কিছু একটা প্রশ্ন করছি, তাই আগেই উত্তরটা বলে দিলাম যাতে তোর কষ্ট করে প্রশ্ন করতে না হয়, তাই আমতা আমতা করে ফিহার এমন তেরা উত্তরে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। কিছু একটা তো আছে ওদের মধ্যে যা আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা কি হতে পারে? আমাকে এমন করে ওর দিকে তাকাতে দেখে ফিহা খানিকটা নড়েচড়ে ওঠে। আমি ওকে নড়েচড়ে উঠতে দেখে কিছু বলতে নিব, ফিহাও দ্রুত আমাকে এড়িয়ে চলে যায় এখান থেকে নিজের রুমে। বিষয়টি কি হলো কিছুই বুঝতে না পেরে আবারও নিজের মাথা চুকলিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় চোখে ফিহার চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে থেকে আস্তে করে নিজের মতো করে হেঁটে চললাম বাহির দিকে। বাগানের সবকিছু হেঁটে হেঁটে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি আমি, অনেক দিন পর বাগার সবকিছু আবারও ভালো করে পর্যবেক্ষণ করছি। অনেকটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে, অনেকটা নিজেকে শান্ত করার জন্য এখানে আসা। তাই নিজের খারাপ লাগা ভাবটা পিছনে ফেলে নিজের ভালো লাগাটা কাজ করাচ্ছি আমি। আর সেই ভালো লাগার সাথে কিছুটা এগিয়ে যেতে আমার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস। আমি সেটা দেখে এগিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে নিজের হাতে নিয়ে দম ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্যা ভ্যা শব্দ করে কান্না করে বসি, হাত পা চড়িয়ে ছিটিয়ে কান্না করতে করতে শুধু একটাই কথা বলছি, আমার এত সর্বনাশ কে করলো? গুনাহ টেনে টেনে
বাগানের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল আরিফ ভাইয়া আমার এমন কান্না করা শব্দ শুনে সাথে সাথে আমার কাছে দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে অস্থির সুর বলে উঠে, কি হয়েছে ঋতু পাখি, কান্না করছিস কেন তুই? আরিফ ভাইয়ার আদুরে মাখা কথা শুনে মুহূর্তে যেন কষ্টটা আরো এক ধাপ বেড়ে যায়, তাই আগের চেয়েও আরো বেশি শব্দ করে কান্না করে বসি। আমাকে কান্না করতে দেখে আরিফ ভাইয়া দুহাতে আমার গাল আঁকড়ে ধরতেই পাশ থেকে দৌড়ে হাজির হয় আয়ন ভাইয়া। গায়ে তার জগিং স্যুট, হয়তো বাহিরে জগিং করতে গিয়েছিল। আয়ন ভাইয়াও আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে অস্থিরতার সাথে বলে উঠে, কি হয়েছে তোমার মায়ু, এইভাবে কান্না করছো কেন? কোথাও ব্যথা পেয়েছো তুমি? আরিফ, ওর কি হয়েছে? আরিফ ভাইকে উদ্দেশ্য করে, আমি জানি না, ওর কান্না শুনেই তো এখানে আসলাম মাত্র। আরিফ ভাইয়া এমন কথায় আয়ন ভাইয়া আমাকে আবারও ঝটপট তাড়া দিয়ে বলে উঠে, মায়ু পাখি কি হয়েছে বলবে তো? আয়ন ভাইয়ার এমন কথায় আমি আবেগাপ্লুত হয়ে কান্না করতে করতে বলে উঠি, আমার সর্বনাশ হয়ে গেছে গু আয়ন ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে। আমার এমন কথায় থমথমে খেয়ে যায় দুজনেই। কি এমন হয়েছে যে আমার সব শেষ হয়ে গেল? তাই আমার সাথে কি এমন হয়েছে বুঝার জন্য আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই আমি নাক টেনে টেনে কান্না করতে করতে এক হাত বাড়িয়ে সামনে দিকে ইশারা করে দেখিয়ে আবারও শব্দ করে কান্না করে উঠি। ওরা দুজন আমার হাতের ইশারা অনুযায়ী সামনে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে আবারও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর সাথে সাথে আরিফ ভাইয়া বলে উঠে, কই কিছু তো দেখতে পারছি না, কি হয়েছে? আরিফ ভাইয়া এমন কথায় আমি আবারও হাতের ইশার জিনিসটিকে দেখিয়ে বলে উঠি, আমার ছোট বাবু ফিসটা কিছুক্ষণ আগে মারা গেছে আয়ন ভাইয়া, তুমি জানো ফিসটা অনেক চালাক ছিল, কি সুন্দর করে পানির মধ্যে দৌড়াতো। আর এখন আমার এমন মরার কান্না দেখে থমথমে খেয়ে যায় দুজনেই। পরে করুণ চোখে একবার ফিসটার দিকে তাকিয়ে থেকে আমার দিকে তাকায় দুজন। আমার এমন কান্না দেখে আয়ন ভাইয়া চুপ করে গেলেও আরিফ ভাইয়া সাথে সাথে বলে উঠে, সিরিয়াসলি ঋতু, তুই একটা 2 ইঞ্চি ছোট মাছের জন্য এমনভাবে কান্না করছিস? আর তুই এটা কোথায় পেয়েছিস? ভাইয়া তুমি ওকে মাছ কেন বলছো? সম্মান দিয়ে বলে ওকে, ছোট বাবুটা এমনিতে মারা গেছে দেখতে পারছো না তুমি? ওকে আমি বাগানে সুইমিং পুলের ছেড়েছিলাম থাকার জন্য, কিন্তু কে জানি এটাকে মেরে দিয়েছে। নাক টেনে টেনে কান্না করতে করতে আমার এমন কথা আয়ন ভাইয়া সান্ত্বনা সুরে বলে উঠে, আচ্ছা ঠিক আছে আরিফ, আর মাছ বলবে না তোমার ছোট বাবুটাকে ওকে। কিন্তু তুমি এখন আর কান্না করো না কেমন? আমি তোমাকে কাল আরো অনেকগুলা চালাক ফিশ এনে দিব। এখন এই মাছটাকে মানে এই ছোট বাবুটাকে ফেলে দিতে কাউকে বলে দিচ্ছি, ঠিক আছে? আয়ন ভাইয়ার কথায় ঝটপট করে বলে উঠি, ফেলে দিবে মানে এটাকে করব দিতে হবে সুন্দর করে। অতঃপর যথারীতি নিয়মে আমার ফিসটাকে করব দিয়ে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি আমি, আয়ন ভাইয়া আর আরিফ ভাইয়া। আমি ফিসটাকে ফুল দিয়ে আয়ন ভাইয়াকে কান্না করতে করতে ইশারা করলাম উনার হাতের ফুলগুলো দিতে, সাথে ফিসটার জন্য 2 লাইন বলতেও আয়ন ভাইয়া হাতে থাকা ফুলগুলো কবরের ওপর রাখতে রাখতে বলে উঠে, এই ফিসটা ফিস ছিল না, এটা একটা ছোট বাবু ছিল, সাথে অনেক চালাকও ছিল মাছটি, আমরা মাছটিকে অনেক স্মরণ করব। আয়ন ভাইয়া মাছ বলাতে আমি চোখ করুণ চোখে তাকাই উনার দিকে। উনি আমার এমন করে তাকাতে দেখে বুঝতে পারে উনি কি ভুল করেছে, তাই আস্তে করে এক হাতে নিজের কান ধরে সরি বলে উঠে। আর আরিফ ভাই পাশে দাঁড়িয়ে নিজের মতো করে ফোন টিপছে। ভাইয়া এদিকে কোনো খেয়ালই নেই। আমি আরিফ ভাইয়া দিকে তাকাতেই আয়ন ভাইয়াও আমার সাথে সাথে আরিফ ভাইয়া দিকে তাকায়। ভাইয়াকে বেখেয়ালি দেখে আয়ন ভাইয়া আমার দিকে আবারও তাকিয়ে থেকে জোরপূর্বক একটা হাসি দিয়ে নিজের হাতের কবজি দিয়ে গুঁতা দেয় আরিফ ভাইয়ে পেটে। গুঁতা খেয়ে চমকে উঠে পাশে তাকাতেই আয়ন ভাইয়া ইশারা করে বলে, কি করতে হবে? ভাইয়া সাথে সাথে হাতে থাকা ফুলগুলোর দিয়ার জন্য তাকাতেই মুখটা চুপসে যায় মুহূর্তে, কারণ আরিফ ভাইয়া নিজের হাতে রাখা ফুলগুলোকে ইচ্ছে মতো কচলিয়ে নষ্ট করে ফেলেছে। তাই পরে আরিফ ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ফুলগুলো কবরটার ওপর রাখে, পরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের মতো করে ফিশটার জন্য 2 লাইন বলার জন্য বলে উঠে, মাছটা অনেকটাই ছোট ছিল, আরও একটু বড় হলে ভালো হতো, অনেক মজার মজার ডিশ রান্না করে খাওয়া যেত, যা এখন খেতে পারছি না আমরা ছোট হওয়াতে। আর মাছ ফ্রাই করে খেলে অনেক টেস্ট হয়। মাছ দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারি, কিন্তু এই মাছটি দিয়ে কিছুই রান্না করতে পারিনি আমরা, এতে করে অনেকটাই দুঃখ প্রকাশ করছি আমি।
এতটুকু বলেই থেমে যায় আরিফ ভাই, পরে কিছু একটা ভেবে আরিফ ভাই ভ্রু কুঁচকে আয়ন ভাইয়া দিকে তাকিয়ে থেকে বলে উঠে, আয়ন আমরা এই মাছটাকেও তো ফ্রাই করে খেতে পারতাম, ছোট মাছও তো ফ্রাই করা যায় তাই না? আর বাকি কথাগুলো বলার আগেই আরিফ ভাইয়া দৃষ্টি আমার ওপর পড়তেই মুহূর্তেই চুপ করে যায়। পরে আরিফ ভাইয়া আমার দিকে অপরাধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমতা আমতা করতে করতে বলে উঠে, মানে ঋতু, আমি তো ভালো ভালো কথাই বলছিলাম, তোর ছোট বাবুটাকে নিয়ে তুই। আরিফ ভাইয়া বাকি কথাগুলো বলার আগেই আমি শব্দ করে ভ্যা ভ্যা করে আবারও কান্না করে উঠি। পরে কান্না করতে করতে বলে উঠি, ভাই তুমি আমার ছোট বাবু ফিসটাকে অপমান করে কথাগুলো বললে, ওর সম্পর্কে ভালো ভালো কথা না বলে। আয়ন ভাইয়া আরিফ ভাইয়ার পেটে আবারও গুতা মেরাই আমাকে সান্ত্বনা দিবে তার আগেই আমি কাউকে কিছু বলতে না দিয়ে নিজের মতো হনহন করে কান্না করতে করতে বাড়ির ভিতরের চলে আসি। শুনবো না আর ওদের কথা, কিভাবে পারলো আমার ছোট ফিসটাকে অপমান করতে, হু হ হ। আজ নিহা আপুর বিয়ে, চারিদিকে ঝকমকে কড়াকড়ি লাইটিং, মনোমুগ্ধকর ডেকোরেশন, সাথে সবাই জন্য বিয়ে আনন্দ নিয়ে মেতে আছে। আমিও তাদেরই একজন, আনন্দ মেতে উঠেছি। নিহা আপুর বিয়ে বলে কথা, ডিপ নীল রঙে একটা লেহেঙ্গা পরেছি আমি, সাথে হালকা ভাবে সেজেগুজেও নিলাম। নিহা আপুকে ডিপ লাল লেহেঙ্গা সাজানো হয়েছে বউ বলে কথা। তাদের সাথে বিয়ে স্টেজের সামনে যেতেই পড়লো আয়ন ভাইয়া, আরিফ ভাইয়া, দাদাজান, অপুপাকে তারা, উনি খুব ব্যস্ততার সাথে কাজ করে চলছে আপুর বিয়ের জন্য। আমি সবাই এক পলক দেখে চারপাশে উকি ঝুঁকি মেরে উনাকে খুঁজার চেষ্টা করে চলছি। আজও কোথাও উনাকে দেখতে না, তাই হতাশ হলাম আমি। খানিক বাদে ফয়সাল ভাইয়ারা এসে পড়ে। ফয়সাল ভাইয়ারা আসতেই নিহা আপুকে স্টেজে ভাইয়ার পাশে বসানো হয়। আমি বেশ মনোযোগ সহকারে তাদের পর্যবেক্ষণ করছি। তখনই মনে মধ্যে কেমন একটা টিপটিপ করে ওঠে, মুহূর্তেই অস্থিরতা গ্রাস করে আমাকে। আমি সেই অস্থিরতা নিয়ে দ্রুত চারপাশে চোখ বুলিয়ে উনাকে খুঁজে চলছি, কারণ আমার এই অস্থিরতাটা উনার জন্য। আমার কেন জানি মনে হচ্ছে উনি আমার আশেপাশেই কোথাও আছে, কিন্তু আমার চোখের আড়ালে, যার জন্য আমি উনাকে দেখতে পারছি না। ধৈর্য সহকারে অনেকক্ষণ খুঁজা পরও উনাকে কোথাও দেখতে না পেয়ে হতাশ চোখে আহত মনে নিজের চোখ ঘুরিয়ে নিতেই অবশেষে চোখে পড়ল অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে, মানে উনাকে। নীল স্যুট পরা অবস্থায় এক কোনায় হাতে ওয়াইনের গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ফোনে ওপর, আর তার সাথে দাঁড়িয়ে আছে দুজন মধ্যে বয়স্ক পুরুষ আর একজন অতি সুন্দরী তরুণী। তিনজনই হয়তো বিজনেস কাইন্ড হবে, তাই হয়তো উনার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়েটাকে কেন জানি আমি মেনে নিতে পারছি না। উনার পাশে দাঁড়ানো দেখে ভিতরে ভিতরে কেমন একটা খারাপ লাগা কাজ করছে প্রচণ্ডভাবে। নিহা আপুর বিয়েটা সম্পূর্ণ হলো কিছুক্ষণ আগে, কিন্তু নিহা আপুর বিয়েতে বিন্দু মাত্র মনোযোগী হতে পারিনি আমি। কিছুক্ষণ পর পর শুধু উনার দিকেই তাকিয়েছি আমি, কিন্তু উনি ভুল করেও একটাবারের জন্য তাকায়নি আমার দিকে। আমার এমন তাকাতাকি পর্ব ভিতর দিয়েই নিহার আপুর বিদায় পর্বটা শুরু হয়ে যায়। নিহা আপুর কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। নিহা আপুকে বিদায় দেওয়ার জন্য পরিবার সবাই এগিয়ে যায় গেটের দিকে। সবাইকে এগিয়ে যেতে দেখেও আমি আগের জায়গায় দাঁড়িয়ে আছি ভাবলেশহীন ভাবে। আমি জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতেই পাশ থেকে একটা হাত শক্ত করে চেপে ধরে নিজের সাথে করে নিয়ে যেতে লাগলো টেনে হিচড়ে। হঠাৎ করে এমন ঘটনায় চমকে উঠি আমি। হাতে মালিকের দিকে তাকাতেই চোখে পড়ল ডলি আপুকে। উনি আমার হাত শক্ত করে চেপে ধরে কোথাও নিয়ে যেতে লাগলো। আশেপাশে পরিচিত কেউ নেই আপাতত, সবাই নিহা আপুর সাথে নিচে গেছে বিদায় দিতে। উনিও আশেপাশে কোথাও নেই, আর ডলি আপু সেই সুযোগে আমাকে কোথাও নিয়ে যেতে লাগলো। আর ডলি আপু এমন করে চেপে ধরায় উত্তেজিত কণ্ঠে আমি বলে উঠি, আপু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর হাতটা ছাড় প্লিজ, আমি ব্যথা পাচ্ছি তো। আপু আমার কোনো কথা না শুনে আমার হাতটা টেনে বাড়ির পিছনে রাস্তা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে রাস্তা নিয়ে আসে। সেখানে আগের থেকেই ডলি আপুর মা বাবা, সাথে কয়েকটি ভাড়া করা গুন্ডা টাইপের লোকও দাঁড়িয়ে আছে হাতে হকিস্টিক নিয়ে। আমি সবাইকে দেখে ভয় সাথে সাথে চমকে উঠি, আর ডলি আপুকে প্রশ্ন করে বলে উঠি, আপু তুমি আমাকে এখানে কেন এনেছো? প্লিজ আমাকে যেতে দাও, ভয় লাগছে আমার তোমাকে। বাকি কথাগুলো শেষ করার আগেই ডলি আপুর আমার গালে পর পর দুটো খাপ্পার বসায়। থাপ্পড়গুলো এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে না পেরে উপুর হয়ে রাস্তা পড়ি। ডলি আপুর আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আমাকে শব্দ করার সুযোগ না দিয়ে আমার গলা চেপে ধরে শক্ত হাতে। ডলি আপুর এমন রূপ দেখে কলিজা কেঁপে কেঁপে ওঠে বারবার।
ডলি আপুর আমার সাথে কেন এমন করছে তা আমি জানি না, তাই কান্না করতে করতে নিজের দুহাত দিয়ে ডলি আপুর হাত থেকে গলা ছাড়ানো চেষ্টা করেই চলছি আমি, আর তখনই ডলি আপুর প্রচণ্ড রেগে বলে ওঠে, তোকে মরার জন্য এখানে নিয়ে এসেছি আমি, আজকে তোকে মেরে নিজের স্বপ্ন পূরণ করব আমি তাই। ডলি আপুর আবারও বসা অবস্থায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশ থেকে একটা গুন্ডা লোকের কাছ থেকে হকি স্টিক নিয়ে আমার মাথার মাঝে বরাবর বাড়ি মারার জন্য উঁচু করতে পাশ থেকে কেউ চিৎকার করে কিছু একটা বলে উঠে। আমি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় সামনে দিকে তাকাই, চোখে পড়ল উনাকে হৃদ। উনি পাগল পাগল হয়ে প্রাণপূর্ণ দৌড়িয়ে আসছে আমাদের দিকে। ডলি আপুর উনাকে আমাদের দিকে দৌড়ে আসতে দেখে চমকে উঠে, হয়তো এই মুহূর্তে উনাকে এখানে আশা করি ডলি আপু, তা আপুর ফেস দেখেই বুঝতে পারছি আমি। ডলি আপুর উনাকে হৃদ দেখে খানিকটা ভরকে গিয়ে উনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবার আমার দিকে তাকায় পড়ে প্রচণ্ড রেগে আমার মাথা আঘাত করার জন্য আবারও হকি স্টিকটা ওপরে তুলে বাড়ি মারতেই উনি আবারও দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলে উঠে, ডলি স্টপ, ওর মাথায় আঘাত করিস না প্লিজ ঋত, সেটা সহ্য করতে পারবে সেটা। ডলি, উনি এমন চিৎকার করে কথাগুলো বলতে বলতে অনেকটা আমাদের কাছে চলে আসে। উনাকে আমাদের কাছে চলে আসতে দেখে ডলি আপুর দ্রুত লাঠিটা ফেলে এক হাতে বন্দুক নিয়ে অন্য হাতে শক্ত করে আমার চুলের মুঠো ধরে টেনে দাঁড়া করিয়ে আমার মাথায় নিজের হাতের বন্দুকটা চেপে ধরতেই উনি দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ায়। ডলি আপুর উনাকে আমাদের সামনে দাঁড়াতে দেখেই আপুও উনাকে দেখিয়ে আমার মাথার বন্দুকটা আরো খানিকটা চেপে ধরে গুলি করার জন্য। উনি ডলি আপুকে এমন করতে দেখে সাথে সাথে আমাদের দিকে তাকিয়ে থেকে দুই হাতে সামনে দেখিয়ে সান্ত্বনা দিতে দিতে সান্ত্বনা সুরে ডলি আপুর উদ্দেশ্য করে বলে উঠে, ওকে ওকে কুল ডলি, তোর যা চাই আমি তোকে দিব, তুই ঋতকে কিছু করিস না প্লিজ, আর জীবনের প্রথম আমি কারো কাছে রিকোয়েস্ট করছি তুই সেটা শুন আপাতত। এমনিতেই ঋতের মাথার আঘাতটা এখনো ঠিক হয়নি, আর এটার জন্য ওকে বাঁচাতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের, তুই প্লিজ ওর মাথায় আঘাত করিস না। উনাকে এমন করে বলতে দেখে কপাল কুঁচকে এলো ডলি আপুর। আপু উনাকে উদ্দেশ্য করে স্বাভাবিকভাবেই বলে উঠে, লাইক সিরিয়াল রিদ, তোমার কি আমাকে বোকা মনে হয় এই মেয়েটার মতো? আর তুমি যে লাইফে প্রথম রিকোয়েস্ট করছো সেটাও এই মেয়েটার জন্য? কারণ আমি জানি তোমার প্রাণটা এই মেয়েটার মধ্যে রয়েছে, তাই তুমি এতটা নরম হয়ে কথা বলছো। নয়তো রিদ খান কথা কম হাতটা বেশি চলে, আর এটা ওয়ার্ল্ডের সবাই জানে। আর আমি যেই এই মেয়েটাকে ছেড়ে দিব অমনি তোমার আসল রূপটা বেরিয়ে আসবে মুহূর্তেই। তাই আমার সাথে ওভার স্মার্ট সেজো না রিদ, আর এই মেয়েটা তো আমি মেরেই ফেলবে আজকে, কেউ থামাতে পারবে না আমায়। তুমি ওনার রিদ। ডলি আপুর এমন কথা শুনে আমি কান্না করতে থাকি উনার দিকে করুণ ভাবে তাকিয়ে থেকে উনি আমার দিকে এক পলক তাকিয়ে থেকে প্রচণ্ড রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, আইশোয়ার ডলি, আমার রিতের যদি কিছু হয় তোর সাথে সাথে তোর বংশ পরম্পরায় সব কটাকেও মেরে দিব আমি, কাউকে বাঁচতে দিব না আমি। উনার এমন শক্ত গলার কথাগুলো শুনেও ডলি আপুর কোনো রকম হেলদোল হলো না, উল্টো আরো স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, মেরে দাও আমার কি, আমি যখন বাঁচবো না তখন বংশধরকে দিয়ে কি করব আমি আজব, তুমি তো আজকে পর আর আমাকে বাঁচিয়েই রাখবে না, তো আমি কেন তোমার ঋতকে বাঁচিয়ে রাখতে যাব হুমুম। আর তুমি তো আমাকে ভালোবাসো না, এই মেয়েটাকে ভালোবাসো, তাই আমি তোমার ভালোবাসা মানে তোমার সোনা বউ ঋতকে তোহ মারবই, সাথে তোমাকেও মেরে দিব আজকে। তোমাকে মারার পর তোমার ফ্যামিলিও আমার মেরে দিবে, তাই আমি নিজেও যখন মরবো তখন একা কেন মরবো, সবাইকে সাথে করে নিয়ে মরি কি বল, উই আর জয়েন্ট ফ্যামিলির। কথাগুলো বলেই ডলি আপুর আমার মাথা বন্দুকটা চেপে ধরেই কিছু একটা ভেবে থেমে যায়, পরে নিজেই নিজের মতো করে আপন মনে বলে উঠে, উহুম, আগে তোমার বউকে মারা যাবে না, এই ভুলটা আমি করতেই পারবো না এই মুহূর্তে। কারণ আগে যদি তোমার বউকে মারি তাহলে তুমি বউ মরার সুগ্রে দিশেহারা হয়ে মুহূর্তেই আমাদের সবকটাকে মেরে দিবে এক পলকেই। তাই আগে ওকে না মেরে তোমাকে মেরতে হবে রিদ, তুমি যখন আমার হতে পারোনি তাই অন্য কারো হতে দিব না আমি। কথাগুলো বলেই ডলি আপুর এক হাতে আমার হাতটা শক্ত করে চেপে ধরে আর অন্য হাতে উনার দিকে বন্দুকটা তাক করে শুট করার জন্য। ডলি আপুকে এমন করতে দেখে আমি মুহূর্তেই আমি পাথর মতো জমে যায়। উনার যদি কিছু হয় তাহলে আমি নিজেও মরে যাব, উনাকে ছাড়া একটা মুহূর্তে কাটাতে চাই না আমি। আমি উনাকে চাই চাই, উনি নেই তো আমিও নেই। ডলি আপুর শুট করার সাথে সাথে আমি পাগল পাগল হয়ে বাদছাড়া মতো ডলি আপুর হাতটা ছাড়িয়ে প্রাণপণ দৌড়ে কেউ কিছু বুঝে ওঠা আগেই উনাকে আমি শক্ত করে জড়িয়ে ধরি আমি।
আমার জড়িয়ে ধরার সাথে সাথে একটা গুলি এসে লাগে উনার হাতে। আমার হঠাৎ দৌড়ে এসে জড়িয়ে ধরার কারণে উনি জায়গায় থেকে খানিকটা নড়ে যেতেই গুলিটা উনার হাতে লাগে, নয়তো গুলিটা উনার বুকে লাগতো। আমি হঠাৎ জড়িয়ে ধরার কারণে উপস্থিত সবাই খানিকটা চমকে উঠে। আমি উনাকে জড়িয়ে ধরার সাথে সাথে উনি আমাকে দুহাতে আঁকলে নেয় শক্ত করে নিজের মাঝে। আর আমি উনাকে গুলি খেতে দেখে মুহূর্তে যেন নিজেকে হারিয়ে ফেলি, বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে অসহ্যকর ব্যথায়। নিজের মানুষটা মানে আমার উনি গুলি খেয়েছে, তাও আমাকে বাঁচাতে গিয়ে এটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না আমি, তাই পাগল পাগল হয়ে হিতাহিত জ্ঞান হারায় উনার হাতে গুলি খাওয়া জায়গাটা দেখতে দেখতে কান্না অবস্থা বলে উঠি, আপুর প্লিজ উনাকে মেরো না, উনার কিছু হলে আমি উনাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে মেরে ফেলো, তবু উনাকে ছেড়ে দাও, আমার উনাকে চাই চাই। আমার এমন পাগলামো না। উনি যেন খানিকটা চমকে উঠে পড়ে বর্তমান অবস্থান বুঝে আদুরে এক হাত আমার মাথায় বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে করতে বলে উঠে, ঋতু আমি আছি তো, ভয় কেন পাচ্ছ সোনা? দেখো আমি একদমই ঠিক আছি। আর গুড গার্লরা কান্না করে না, কিন্তু আমার সোনা বউ ভালো কান্না করে না। উনার এমন কথায় আমি উনাকে আরো শক্ত করে দুহাতে চেপে ধরেই বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে কান্না করতে থাকি, আর বলতে থাকি যে, ডলি আপুর উনাকে মেরো না প্লিজ, আমার উনাকে চাই। আমার কথাগুলো বলার সাথে সাথে ডলি আপুর আবারও শুট করে আমাদের দিকে। ডলি আপুর গুলি করার সাথে সাথে উনি আমাকে নিয়ে অন্য দিকে ঝুঁকে যায়, এতে করে গুলিটি আমাদের পাশ দিয়ে অন্য দিকে চলে যায়। ডলি আপুর আবারও গুলি করবে তার আগেই উনি আমাকে জড়িয়ে ধরা অবস্থায় নিজের একটা পা দিয়ে লাতিন মেরে মাটিতে পড়ে থাকা হকি স্টিকটা ডলি আপুর দিকে ছুঁড়ে মারতেই আপুর হাতে থাকা বন্দুকটা নিজের পড়ে যায়। আর সাথে সাথে সেটা উনি নিজের হাতে কেচ করে নেয়। হাতের বন্দুকটা ঘুরাতে ঘুরাতে বাঁকা দৃষ্টিতে ডলি আপুর দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে ইনোসেন্ট ফেস করে ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠে, ডলি বেবি ইউ আর ফিনিশ। ডলি আপুর আবারও গুলি করবে তার আগেই উনি আমাকে জড়িয়ে ধরা অবস্থায় নিজের একটা পা দিয়ে লাথি মেরে মাটিতে পড়ে থাকা হকি স্টিকটা ডলি আপুর দিকে ছুঁড়ে মারতেই আপুর হাতে থাকা বন্দুকটা নিজের পড়ে যায়। আর সাথে সাথে সেটা উনি নিজের হাতে কেচ করে নেয়। হাতের বন্দুকটা ঘুরাতে ঘুরাতে বাঁকা দৃষ্টিতে ডলি আপুর দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে ইনোসেন্ট ফেস করে ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠে, ডলি বেবি ইউ আর ফিনিশ। হৃদের এমন কাজে মুহূর্তেই ডলি মা বাবা ও ডলি সাথে তার ভাড়া করা গুন্ডারাও ভয়ে জর্জর হয়ে বারবার শুকনো ঢোক গিলতে লাগে, সাথে ভীতু চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে, কারণ তারা সবাই জানে তাদের সাথে কি হতে চলছে। হৃদ তাদের কাউকেই জানে ছেড়ে দিব না। এখন হৃদের হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাবে সেই টেনশনে একে অপরের দিকে তাকাচ্ছে বারবার। টলির ভাড়া করা গুন্ডারাও প্রথমে জানতো না যে হৃদ খানের বিরুদ্ধে কাজ করতে হবে তাদের। জানলে কখনোই তারা ওয়ার্ল্ডের মাফিয়া কিংয়ের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করত না এই জীবনে। কিন্তু পরে যখন হৃদকে চোখের সামনে দেখতে পেল তখনই তারা বুঝতে পারে যে হৃদ খানের বিরুদ্ধে ভাড়া করা হয়েছে তাদের। তখনই তারা ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় হৃদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিত, কিন্তু ডলি আর হৃদের কথার মাঝে তারা নিজেদের কথাগুলো বলার সময় হয়ে ওঠেনি। কিন্তু এখন যখন হৃদের হাতে বন্দুকটা চলে যায় তখনই ডলির ভাড়া করা গুন্ডারা মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়ে হৃদের পায়ের কাছে। হৃদের পায়ের কাছে পড়তেই চোখ তুলে তাকায় ওদের দিকে হৃদ। গুন্ডাগুলোর দিকে হৃদকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখে গুন্ডাগুলোর মধ্য থেকে একজন ভয়ে জর্জর হয়ে কাঁপা কাঁপা গলায় দ্রুত বলে উঠে, বস ক্ষমা করে দেন আমাদের, আমরা জানতাম না যে এই ডলিকে দেখিয়ে আমাদের আপনার বিরুদ্ধে ঠিক করেছে। সত্যি বলছি জানলে কখনোই আসতাম না এখানে। প্লিজ বস আমাদের জানে মারবেন না, আমরা আর কখনোই এমন দুঃসাহস দেখাবো না। আপনি বললেন তো আমরা এই শহর ছেড়ে চলে যাব, তবু জানটা ভিক্ষা চাচ্ছি আমরা। গুন্ডাগুলোর এমন কথা ডলি আরও একধাপ ভয় বেড়ে যায়। যাদের ওপর ভরসা করে হৃদকে হুমকি দিচ্ছিল সেই তারাই এখন ভয়ে হৃদের কাছে নিজের জীবন ভিক্ষা চাইছে। ডলি পরিস্থিতি শিকার হয়ে ভীষণ বাজে ভাবে ফেঁসে যায়। ডলিও তার মা বাবা এই মুহূর্তে হৃদের সামনে কিছু বলার সাধ্য নেই তাদের কারো, তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে হৃদের হাতে মরা ছাড়া কোনো উপায় নেই। গুন্ডাগুলোকে এমনি আকুতি সুরে কথাগুলো বলতে দেখে মায়া কান্না বরত অবস্থায় হৃদের বুকে থেকে নিজের মাথাটা তুলে ঘাড় ঘুরিয়ে তাকায় নিচের দিকে, তখনই চোখে পড়ল হৃদের পা জড়িয়ে ধরা অবস্থায় গুন্ডাগুলোকে।
মায়া এক পলক গুন্ডাগুলোর দিকে তাকিয়ে থেকে কান্না অবস্থায় আবারও শক্ত করে জড়িয়ে ধরে নিজের মাথাটা হৃদের বুকে চেপে ধরে মুখ লুকায়। মায়াকে এমন করতে দেখে আদুরে এক হাত মায়ার মাথায় শক্ত করে চেপে ধরে হৃদ। এই মুহূর্তে মায়া সবকিছু জন্য ভীষণভাবে ভয় পাচ্ছে। এখন যদি হৃদ মায়ার সামনে ডলি বা তার ভাড়া করা গুন্ডাগুলোকে কিছু করতে যায় তাহলে এতে করে মায়ার মাথা মস্তিষ্কের চাপ পড়তে পারে সেটার জন্য। আর এমনটা হবে মায়ার আগে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে। তাই এদের সবার সাথে যা করতে হবে যেটা একান্তই ব্যক্তিগতভাবে করতে মানে মায়ার চোখের আড়ালে এদেরকে শাস্তি দিতে হবে। হৃদ সবকিছু আপন মনে ভেবেই মায়ার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় ডলির দিকে তাকায় পড়ে কিছু একটা আনমনে ভাবে বন্দুকটা ডলির দিকে তাক করা অবস্থা নিচে গুন্ডাগুলোর দিকে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলে উঠে, ক্ষমা করাটা আমার রুলসের মধ্যে পড়ে না, তাই তোদের করতে পারছি না এই মুহূর্তে, তবে তোরা যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোদের জানটা ভিক্ষা দিতে পারি আমি, কিন্তু কম হলেও তোদের শাস্তি পেতে তো হবেই। আসলে বউ ছাড়া কারো প্রতি বিন্দু মাত্র মায়া কাজ করে না আমার, তাই শর্তে রাজি থাকলে বল নয়তো। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই তুমুল গতিতে গুন্ডাগুলোর নিজের মাথা একসাথে নাড়িয়ে ঝটপট উত্তরে বলে উঠে, রাজি রাজি, আমরা রাজি বসো, আপনার সব শর্তে আমরা রাজি। সিউর তো ভ্রু কুঁচকে গুন্ডাগুলোর নিজেদের মাথা নাড়িয়ে সুমতি জানাতেই হৃদ আবারও ডলিও ওর মা বাবা দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে গুন্ডাগুলোকে উদ্দেশ্য করে বলে উঠে, বেশি কিছু না, তোমাদের ডলি ম্যাডাম ও তার বাবা মা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছে ভীষণভাবে, তাই তাদের থাকার ব্যবস্থা করা হোক। ওদের স্পেশাল থিওরি মানে উনাদের স্পেশাল খাতির যত্ন করার জন্য আমার স্পেশাল গোডাউন নিয়ে যা। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ ওদের ফুটন্ত গরম পানিতে দাঁড়া করিয়ে রাখবি, বাকিটা আমি এসে দেখে নিব। এবার যা তোদের ম্যাডামকে নিয়ে। কথাগুলো বলার সাথে সাথে গুন্ডাগুলোর তুমুল গতিতে ওঠে দাঁড়িয়ে ডলি ও তার মা বাবা গলায় ছুরি চেপে ধরে নিয়ে যেতে লাগলো। ডলিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে যেতে ডলি চিৎকার করে হৃদকে থামাতে বলে সবকিছু, কিন্তু হৃদ ডলির এমন চিৎকার দেখে সেদিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে ওঠে। পরে হাতের থাকা বন্দুকটা মাটিতে ফেলে আসিফকে কল দেয় ওদের কাছে এসে মায়াকে এখান থেকে নিয়ে যেতে বাড়িতে। আসিফকে কল করে মোবাইলটা নিজের পকেটে গজিয়ে নিজের দুহাত মায়াকে জড়িয়ে ধরে শক্ত হাতে। মাও আবেশে হৃদের বুকের মধ্যে নিজের জায়গায় করে নেই পরম যত্নে। দুজনেই দুজনকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে থাকে বেশ কিছুক্ষণ। ওদের এমন জড়িয়ে ধরা অবস্থায় খানিক বাদে আসিফ গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। গাড়ির হর্নের শব্দের ঘুরো ভাঙ্গে হৃদের এক পলক গাড়িটির দিকে তাকিয়ে থেকে আস্তে করে মায়াকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই মায়া ঝটকা দিয়ে হৃদের হাতটি সরিয়ে দেয়, নিজের ওপর থেকে পড়ে আরো শক্ত করে চেপে ধরে থাকে হৃদের বুকে মধ্যে। আসিফ গাড়ির থেকে হতভম্ব হয়ে দৌড়ে এসে হৃদের সামনে দাঁড়িয়ে এক পলক দুজনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে হৃদকে ডেকে বলল, ভাই। আসিফের এমন ডাকে চোখ তুলে তাকায় হৃদ, পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জোর করে টেনে মায়াকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আসিফের সাথে বাড়িতে পাঠানোর জন্য আসিফকে উদ্দেশ্য করে বলে উঠে, আসিফ তোর ভাবিকে বাড়িতে নিয়ে যা তো। জি ভাই, ভাবি চলেন আমার সাথে শান্তভাবে। আসিফের কথায় নাহুচ সুরে মায়া বলল, উহুম, যাব না আমি। মায়ার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হৃদ মায়ার উদ্দেশ্য করে বলে উঠে, কেন যাবে না তুমি? হৃদের কথায় মায়া সাথে সাথে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, আপনার সাথে থাকবো আমি তাই। আর আপনি কতটা ব্যথা পেয়েছেন হাতে আমাকে দেখতে হবে তো সেটা। মায়ার এমন কথায় হৃদ এক পলক গুলি খাওয়া হাতটার দিকে তাকিয়ে থেকে আবারও মায়ার দিকে তাকায় পড়ে কপাট রাগ দেখিয়ে বলল, দেখতে হবে না তোমাকে, যা তো তুমি এখান থেকে, বিরক্তি করো না আমাকে। হৃদের এমন রাগ দেখানো কথা শুনে মায়া কোনো কিছু চিন্তা ভাবনায় না করেই দৌড়ে গিয়ে হৃদের সামনে দাঁড়িয়ে নিজের দুহাতে হৃদের শার্টের একটা কোণা আঁকড়ে ধরে শক্ত করে পড়ে জিদ্দি সুরে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, না জানো না। হৃদ মায়াকে নিজের শার্টের কোণা আঁকড়ে ধরতে দেখে সাথে মায়ার জিদ্দি সুরের কথা শুনে রাগে চাপা সুরে দাঁতে দাঁত চেপে বলে উঠে, এই তুমি কি আমার হাতে গুলি খেয়ে মানবে? হুম্মম মাথা ওপর নিচ নাড়িয়ে মায়া হুম্মম বলাতে তেলেবেগুনে জ্বলে উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে হৃদ মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে, এই তোমার কলিজা তো অনেক বড় হয়ে গেছে, আমাকে ভয় লাগছে না তোমার? না হহ লাগছে না তো কি করব আপনিই বলুন ঠোঁট উল্টিয়ে।
তাই, আচ্ছা একটা কাজ করি, ভয় যখন তোমার লাগছেই না আমাকে, তাহলে তোমাকে আমি গুলি করে মেরে দেয় এই মুহূর্তে, কি বলো? দাঁতে দাঁত চেপে হৃদের কথায় মায়ার পাল্টা জবাবে বলে উঠে, আপনি আমাকে গুলি করলে আমি আপনাকে শক্ত করে কামড়িয়ে দিব একদম। সেই বউ পেয়েছি একটা আমি, আস্ত পাগল। আচ্ছা আমি তোমাকে আগে গুলিটা করলে আমাকে কামড়াবে কি করে শুনি? দাঁতে দাঁত চেপে বলল, ঠিক তো, আপনি আমাকে আগে গুলি করলে আমি আপনাকে কামড়াবো কি করে? আগে তো ভেবে দেখিনি আমি এটা। চিন্তা সুরে, সেটাই, তোমার মাথায় মগজ থাকলে তো চিন্তাটা আসবে তাই না? ব্যঙ্গ করে হৃদ। এমন ব্যঙ্গ করা কথার মানে বুঝতে না পেরে মায়া সোজাসাপটা ভাবে বলে উঠে, আরে না, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, আপনি জানেন দাদির বলে আমাকে। দাঁড়ান, আপনাকেও একটা বুদ্ধি দেয়। আচ্ছা আমি আগে আপনাকে কামড়িয়ে নিব, ইচ্ছা মতো পড়ে আপনি আমাকে গুলি করে মেরে দিবেন, তাহলে তো হলো তাই না? আমার কামড়ানোও হলো, আপনার আমাকে গুলি করাটাও। দারুণ না বুদ্ধিটা? মায়ার এমন কথায় হৃদ মায়ার দিকে তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে দুই ভ্রু উঁচু করে মাথা দুলিয়ে বলে উঠে, হৃদ কথাটা বলেই গাড়ির দিকে রেগে হনহনিয়ে যেতে লাগলো। মাও হৃদের শার্টের কোনা আঁকড়ে ধরে পিছন পিছন দৌড়ে যেতে লাগলো হৃদের হাঁটার সাথে তাল মিলিয়ে। এতক্ষণ আসিফ হৃদ আর মায়ার খুনসুটি কথাগুলো শুনছিল মনোযোগ সহকারে। পরে হৃদকে রেগে গাড়ির দিকে যেতে দেখে ঘুরো ভাঙ্গে আসিফের। দৌড়ে ড্রাইভার সাথে সামনে সিটের বসে পড়ে আসিফ। পরে পিছনের দিকে এক পলক তাকায় হৃদ ও মায়ার দিকে, পরে আবারও সাথে সাথে সামনের দিকে ঘুরে বসে আসিফ। কারণ তখনও হৃদ মায়ার ওপর বিরক্তি নিয়ে গম্ভীর মুখে বসে আছে, আর মায়া তখনও হৃদের শার্টের কোনা দুহাতে আঁকড়ে ধরে হৃদের দিকে ঘুরে বসে আছে, ঘাপটি মেরে অসহায় ফেস করে হৃদের দিকে তাকিয়ে থেকে। হৃদ মায়ার হঠাৎ এত সাহস কোথায় থেকে এলো সেটাই ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। হৃদ মায়ার ওপর বিরক্তি নিয়ে গম্ভীর মুখে বসে আছে, আর মায়া তখনও হৃদের শার্টের কোনা দুহাতে আঁকড়ে ধরে হৃদের দিকে ঘুরে বসে আছে, ঘাপটি মেরে অসহায় ফেস করে হৃদের দিকে তাকিয়ে থেকে। হৃদ মায়ার হঠাৎ এত সাহস কোথায় থেকে এলো সেটাই ভেবে পাচ্ছে না এই মুহূর্তে। হৃদ মায়ার সাথে কোনো রকম কথা বলতে চাইছে না, কারণ হৃদ মায়ার ওপর অনেকটা রেগে আছে প্রথম দিনের বিষয়টি নিয়ে। মায়া হৃদকে নিজের থেকে দূরে থাকতে বলাটা হৃদ মেনে নিতে পারিনি একদমই। তাই রেগে মায়ার সাথে এক প্রকার জিদ্দি ধরেই দূরে দূরে থাকছে মায়া থেকে। এই নিহার সঙ্গীত অনুষ্ঠানে আসেনি যাতে মায়ার সামনে পড়তে না হয়। বিয়েতেও আসতো না, কিন্তু মায়ার ওপর নজর রাখতে গিয়ে বিয়েতে আসতে হয় বাধ্য হয়ে। কারণ জিদ্দ ধরে তো আর মায়াকে হারাতে পারবে না। তাছাড়া মায়ার আর হৃদকে নিয়ে কে মাইন্ড গেমস খেলছে জানার জন্য মূলত নিহার বিয়েতে আসা। নিহার বিয়েতে সারাক্ষণ হৃদের নজর মায়ার ওপরই ছিল, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল করতে দেয়নি। যদিও মায়ার মনে হচ্ছিল উল্টোটা, হৃদ মায়ার দিকে তাকায়নি পর্যন্ত, কিন্তু হৃদ মায়াকে আড়াল থেকেই চোখে চোখে রাখছিল। হৃদ সেই রাগের রেশ ধরেই এখন মায়াকে নিজের থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু তাও পারছে না মায়ার জন্য। মায়া এক প্রকার ঘাপটি মেরে ছিপকে বসে আছে হৃদের সাথে। হৃদ ঘাড় ঘুরিয়ে মায়ার দিকে তাকাতেই চোখে পড়ল মায়ার গাল ফুলিয়ে রাখা ফেসটা। হৃদ সেদিকে এক পলক তাকিয়ে থেকে আবারও সামনে দিকে তাকায়। এই মুহূর্তে মায়ার সাথে কথা বলাটাই বেকার, কারণ হৃদ মায়াকে আগে নিজের কাছে রাখত ভয় দেখিয়ে, কিন্তু হঠাৎ করে মায়া এতটা সাহসী হওয়া ভয়টাই পাচ্ছে না হৃদকে। যথারীতি গাড়িটি এসে থামে খান বাড়ির সামনে। হৃদ কাউকে কিছু না বলেই গটগট করে গাড়ি থেকে নেমে হনহনিয়ে বাড়ির ভিতরে চলে যেতে লাগলো। মাও সাথে সাথে গাড়ি থেকে নেমে নিজের দুহাতে লেহেঙ্গা দুপাশ উঁচু করে ধরে দৌড়াতে দৌড়াতে হৃদের পিছন পিছন যেতে লাগলো। হৃদ নিজের রুমের সামনে আসতেই তখনও মায়াকে নিজের পিছন পিছন দৌড়াতে দেখে বিরক্তি নিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। মায়া পিছনে ছিল, কিন্তু হৃদ হঠাৎ থেমে যাওয়ার কারণে মায়া সাথে সাথে গিয়ে ভারী খায় হৃদের পিঠে সাথে। মায়া চমকে উঠে দ্রুত হৃদের দিকে তাকায়। মায়ার এমন কাজে হৃদ বিরক্তি নিয়ে পিছন ঘুরে তাকায় ওর দিকে, পড়ে তেজি গলায় মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে, কিরে বাবা, কি সমস্যা? পিছন পিছন ছুটছো কেন আমার? মায়া হৃদের এমন তেজি সুরে কথা শুনে থমথমে গলায় আস্তে করে বলে উঠে, তো কি করব আমি? মায়ার এমন কথায় হৃদ কপাট রাগ দেখিয়ে বলে উঠে, কি করবা মানে? কবে তুমি আমার কথা শুনেছ যে আজকে তুমি শুনবে আমার কথা? যাও নিজের রুমে যাও, একদমই আমাকে ডিস্টার্ব করবা না আর। হৃদের কথায় মায়া নাহুচ সুরে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বলে উঠে, উহুম, যাব না রুমে, একটু থাকি না আপনার সাথে, একটু থাকি।
না একদমই না, এই তুমি যাবে এখন থেকে নাকি গুলি করব তোমাকে আমি, রেগে। কথাটা বলেই হৃদ আবারও জোরে জোরে ডেকে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠে, আসিফ তোর ভাবির জন্য একটা বন্দুক নিয়ে আয় তো, তোর ভাবির আজকে আমার হাতে গুলি খেয়েই মানবে, তার আগে নয়। হৃদের কোমরে একটা বন্দুক থাকা সত্ত্বেও মায়াকে ভয় দেখানোর জন্য হৃদ মায়াকে শুনিয়ে শুনিয়ে আসিফকে কথাগুলো বলে। হৃদের এমন কথা শুনে মায়া মুহূর্তেই ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় উল্টো ঘুরে নিজের লেহেঙ্গা দুপাশ উঁচু করে ধরে প্রাণপূর্ণ দৌড় লাগায় নিজের রুমে দিকে। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে হৃদের দিকে তাকিয়ে থেকে চিৎকার করে বলে উঠে, আমি কিন্তু মোটেও আপনাকে ভয় পাচ্ছি না, হু হহ। কথাটা বলেই মায়া নিজের রুমে ঢুকে যায়, সাথে সাথে হৃদ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে সেও নিজের রুমে চলে যায়। পরে ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের গুলিটা বের করে ব্যান্ডেজ করে অস্থির হয়ে শাওয়ার নিচে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। পরে কিছু একটা ভেবে নিয়ে শাওয়ার শেষ করে বাহিরের বের হয়ে নিজের মাথাটা মুছতে মুছতে ফোনটা নিয়ে আসিফ একটা কল দেয়। হৃদ ফোনের রিং হতেই স্ক্রিনে তাকিয়ে হৃদ নামটা দেখেই দ্রুত গতিতে কলটা রিসিভ করে আসিফ। কলটা রিসিভ করতেই হৃদ শান্ত সুরে আসিফকে বলে রাখে ডলিও তার পরিবারকে কাল দেখবে, আজকে ওদের সবাইকে এমনই বেঁধে রাখতে। কথাগুলো বলেই হৃদ আসিফকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে কলটা কেটে দেয়। সকাল 10টা 26 বাজে। নিহার বিয়ের পর দিন খান বাড়িতে এখনো মেহমানদের অনেকটাই ভিড় লেগে আছে। ড্রয়িং রুমের সোফায় বেশ কয়েকজন বয়স্ক মহিলাদের আসর জমেছে। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা করেই যাচ্ছে তাদের মতো করে। বাড়ির ছেলেরা সবাই সকালের নাস্তা করে যে যার মতো কাজে চলে গেছে খানিকটা আগেই। হেনা খান আবারও ডাইনিং সাজাচ্ছে নিজের হাতে কাউকে খাওয়াবে বলে। হেনা খানের এমন সাজানোর মধ্য দিয়ে নিঃশব্দে চেয়ার টেনে বসে পড়ে হৃদ নাস্তা করার জন্য। হেনা খান হৃদকে দেখে হাসি মুখে একে একে প্লেটে সাজিয়ে রাখা নাস্তাগুলো দিতে লাগলো, হৃদও চুপচাপ নিজের নাস্তা করতে লাগলো। ড্রয়িং রুমে এমন মনোরম পরিবেশে মাঝে মায়া ঘুমে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে ওপর থেকে নিচে নেমে আসে, হাই তুলতে তুলতে সোজা গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে বয়স্ক মহিলাদের পাশে। কিছুক্ষণ ঘুমে ঝিম মেরে বসে থাকলেও পাশের মহিলাদের কথা শুনে চমকিত হয় মায়া। পাশের মহিলাদের কথা ভালো করে শোনার জন্য বেশ মনোযোগ সহকারে আগ্রহ নিয়ে ঘুরে বসে তাদের দিকে। তখনই তাদের কথা মায়ার কানে এলো, তারা একে অপরের বলছে, আমার মেয়েটা এখন 3 মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে বুঝলেন আপা। আমার মেয়েটার না বিয়ে হয়েছে আজ 1 বছর হলো, প্রথমে তো বাচ্চাই হচ্ছিল না, পরে হসপিটাল নিয়ে গিয়ে ডাক্তারের পরামর্শের নিয়েছে, তাই এত দিনে আল্লাহ ওদের সংসার আলো করতে কাউকে পাঠাচ্ছে আপা। বুঝলেন আপা, অনেকের বিয়ে পরও বাচ্চা হতে লেট হয় কারণ তারা বিয়েটা করেও বাচ্চা নিতে চায় না তাড়াতাড়ি, তাই তাদেরই কষ্টটা বেশি হয় অন্য জন্য। মহিলাদের এমন কথায় চমকিত হয় মায়া, তার নিজের তো বিয়ে হয়েছে কই, তার তো কোনো বেবি হচ্ছে না, এখন কি তারও বেবি হতে কষ্ট হবে অন্যদের মতো? কিন্তু সে তো আগে থেকেই চাইতো তার একটা বেবি হোক, কিন্তু এখনো হচ্ছে না, এতে তার কি দোষ? মায়া একমনে আরও কিছু ভেবে হঠাৎ করে মহিলাদের প্রশ্ন করে বসে, আচ্ছা বিয়ে হলেই কি বাচ্চা হয়, তাহলে আমার হচ্ছে না কেন? মায়া এমন প্রশ্নে থমথমে খেয়ে যায় পাশের মহিলাগুলো। বাচ্চা বিষয়টি একান্তই ব্যক্তিগত বিষয়, আর বিয়ে হলেই যে বাচ্চা হবে এমন কিছুই না। বিয়ে ছাড়াও বাচ্চা হচ্ছে, তবে সেটা অবৈধভাবে। কিন্তু এই মুহূর্তে এত কিছু বোঝানো সম্ভব নয় বলে মহিলাটি হাসি মুখে মাথা নাড়িয়ে সুমতি জানা, যার অর্থ হ্যাঁ বিয়ে হলেই বাচ্চা হয়। মহিলাটি মাথা নাড়িয়ে দেখের মায়া আবারও কৌতূহল নিয়ে প্রশ্ন করে বসে, তাহলে আমার হচ্ছে না কেন? আমি বাচ্চা কোথায় থেকে নিব? আচ্ছা আমার কি এখন হসপিটালের যেতে হবে ডক্টর কাছে? মায়ার এমন কথায় দ্রুত পাশের মহিষী বলে উঠে, কোথায় থেকে নিবে মানে? তোমার স্বামী দিবে তোমাকে বাচ্চা, তার জন্য তোমাদের একান্ত কিছু পার্সোনাল কাজ করতে হবে। আর তারপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে ডক্টর দেখাতে পারো তোমরা। মহিলাটি কথা শেষ করার সাথে সাথে মায়া আর কাউকে কিছু বলতে না দিয়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে এগিয়ে গিয়ে চেয়ার টেনে হৃদের পাশের বসে পড়ে। ঈদ মায়াকে নিজের পাশে বসতে দেখেও না দেখার ভান করে চুপচাপ নিজের মতো করে খেতে লাগলো, যেন এই মুহূর্তের হৃদের সামনে খাবার ছাড়া অন্য কিছু নেই এখানে। মায়া হৃদের এমন মনোভাব দেখে সেও কিছুই বলল না, হৃদকে দম মেরে কিছুক্ষণ হৃদের দিকে তাকিয়ে থেকে স্পষ্ট গলায় খানিকটা উচ্চস্বরে বলে উঠে, আমার একটা বাচ্চা চাই, আপনি আমাকে বাচ্চা দিচ্ছেন না কেন?
মায়া এমন কথায় ড্রয়িং রুমে সবাই থমথমে খেয়ে যায়। সবাই গোল গোল চোখে তাকিয়ে আছে হৃদ ও মায়ার দিকে। হেনা খানও থমথমে চোখে তাকিয়ে রইল হৃদের দিকে। হৃদ মায়া কথা শুনে মুহূর্তে বিষম খেয়ে যায়। পানিটা নিজের মুখে নিয়েই অনবরত কাশতে থাকে মায়া কথায়। এই মুহূর্তে হৃদ মায়ার থেকে এমন কোনো কথা আশা করেনি। মায়ার জন্য জীবনের প্রথম অন্যের সামনে খানিকটা লজ্জা পেতে হচ্ছে তাকে। তাই নিজে জায়গায় বসে আস্তে করে চোখ বুলাই চারপাশে সবাইকে নিজের দিকে গোল গোল চোখে তাকাতে দেখে সাথে সাথে চোখ নামিয়ে নেয় হৃদ। মায়া হৃদ থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে ওঠে, কি হলো বলুন, আমার বাচ্চা কবে দিবেন আপনি? আমরা একান্ত পার্সোনাল কাজগুলো কবে করব বাচ্চার জন্য? মায়ার এমন কথায় এবার হৃদ ভীষণ বাজে ভাবে ফেঁসে গেছে এই মুহূর্তে। এখানে না পারছে বসে থাকতে আর না পারছে উঠে যেতে। জীবনের প্রথম এমন পরিস্থিতি শিকার হয়েছে হৃদ, তাও তার বউয়ের জন্য। সাথে কাশিটা যেন আগে থেকে আরো দুগুণ বেড়ে গেল মায়ার সাথে পাল্লা। মায়ার এমন কথায় এবার হৃদ ভীষণ বাজে ভাবে ফেঁসে গেছে এই মুহূর্তে। এখানে না পারছে বসে থাকতে আর না পারছে উঠে যেতে। জীবনের প্রথম এমন পরিস্থিতি শিকার হয়েছে হৃদ, তাও তার বউয়ের জন্য। সাথে কাশিটা যেন আগে থেকে আরো দুগুণ বেড়ে গেল মায়ার সাথে পাল্লা দিয়ে। মায়া চোখ মুখ খুশিতে চকচক করছে। সে হৃদকে কথাগুলো বলেই খুশিতে গদগদ হয়ে নিজের হাতের আঙ্গুল গুলো গণনা করে হৃদের সামনে নিজের দুহাতের 10টা আঙ্গুল দেখিয়ে আপন গতিতে বলে উঠে, আমার 10 বাচ্চা লাগবে, আপনি আমাকে 10টা বাচ্চা দিতে হবে। হৃদ মায়াকে এইভাবে হাতের আঙ্গুল দেখিয়ে বাচ্চা চাইতে দেখে কাশতে কাশতে এক হাতে পানির গ্লাস নিয়ে সেই পানিটা ঢকঢক করে সম্পূর্ণটা শেষ করার আগেই মায়া আবারও হৃদের দিকে তাকিয়ে চিন্তা সুরে বলে উঠে, কিন্তু আপনাদের বাড়িটা তো অনেক বড়, তাই আমাকে অনেকগুলা বাচ্চা নিতে হবে আপনার থেকে। আপনাদের এত বড় বাড়িতে মাত্র 10টা বাচ্চা থাকবে, এটা কেমন দেখায় না? মানুষের কি বলবে যে এত বড় বাড়ি হয়েও মাত্র 10টা বাচ্চা? বিষয়টা সাংঘাতিক খারাপ দেখাবে। আর দাদা দাদির তো কত ইচ্ছে আছে আমাদের শত শত বাচ্চা থাকবে এই বাড়িতে। বাড়ির সব জায়গায় শুধু আমাদের শত বাচ্চা থাকবে আনাচে কানাচেতে। মায়ার মুখে শত শত বাচ্চা কথাটা শুনতাই হৃদের মুখের থেকে সাথে সাথে সবটা পানি ছিটকে ডাইনিং পড়ে যায়। আগের থেকে এখন ননস্টপ কাশতে কাশতে মায়ার দিকে করুণ চোখে তাকায়। মায়া হৃদের এমন চাহনির দিকে কোনো খেয়ালই নেই এই মুহূর্তে। তার চোখ দুটো বড় বড় করে হা হয়ে হৃদের সামনে কল্পনা করতে থাকে তার শত শত বাচ্চা গুলো খান বাড়ি সব জায়গায় ভরপুর হয়ে আছে। কল্পনা করেই মায়া গোল গোল চোখে হৃদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকায় নিজের করা প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। আর হৃদ কাশিটা সাথে সাথে এদিক ওদিকে তাকিয়ে সবাইকে এক পলক দেখে সাথে নিজের দাদিকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে হৃদ খাবার শেষ না করেই দ্রুত উঠে দাঁড়ায় চেয়ার থেকে পড়ে আবারও মায়ার দিকে এক পলক তাকিয়ে থেকে কাউকে কিছু না বলে নিজের রুমে যাওয়ার জন্য দ্রুত পা চালায়। এখানে আর এক মুহূর্তেও থাকলে তার বউ তার সাথে বাকি না করা কাজগুলো সবার সামনেই ননস্টপ বকবক করে বলে দিবে, কপাল করে বউ পেয়েছে একটা, কোটিতেও এমন বউ খুঁজে পাওয়া যাবে না। কোটিতে কেন এই পৃথিবীতে এমন একটা পিচ নেই, যে বউকে সে নিজে সবসময় ভয় দেখিয়ে চলতো, আজ সেই কিনা তার বউ থেকে বাঁচার জন্য এক প্রকার পালিয়ে যাচ্ছে। সেই হৃদ কথাগুলো যেতে যেতে ভাবতে থাকে। মায়া হৃদকে হঠাৎ ডাইনিং টেবিলের চেয়ার থেকে উঠতে দেখে সেও দ্রুত চেয়ার ছেড়ে ওঠে দাঁড়িয়ে হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে অধৈর্য গলায় তাড়া দিয়ে বলে উঠে, আরে হো, কোথায় যাচ্ছেন আপনি? আমার বাচ্চাটা তো দিয়ে যান আপনি। আমার বাচ্চা কবে হবে? আর আপনি আমাকে বাচ্চা কবে দিবেন বলুন? মায়ার কথাগুলো হৃদের পিছন ছুটতে ছুটতে বলেই যাচ্ছে ননস্টপ। আর হৃদ মায়ার কথাগুলো শুনেও না শোনার ভান ধরে দ্রুত নিজের রুমে দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মায়াকে এড়িয়ে যেতে চাইছে হৃদ, কারণ হৃদের যে বাকি কিছু অংশ ইজ্জতটা বেঁচে আছে সেটা আর হারাতে চাই না। তাই মায়াকে এই মুহূর্তে কিছু না বলাটাই শ্রেয় মনে হচ্ছে হৃদের। মায়া হৃদকে তার কথা গুরুত্ব দিতে না দেখে আবারও খানিকটা তেজি সুরে বলে উঠে, আরে হো, শুনুন না, আপনি বুঝতে পারছেন না কেন আমার সমস্যাটা? সত্যিই বলছি আমার বাচ্চা হচ্ছে না তো। আসুন না আমরা একান্ত পার্সোনাল কাজগুলা করে ফেলি তাড়াতাড়ি। আরে হো শুনুন, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনি বলুন না কবে নিয়ে যাবেন আমাকে হসপিটালের ডক্টর কাছে বাচ্চার জন্য? ভালোবাসবেন না তো আমাকে? না বললাম তো। কিন্তু কেন? আমার গার্লফ্রেন্ড আছে তাই। আর তোমাদের মতো অত্যাধুনিক মডার্ন মেয়ে আমার জন্য না।
আর তোমার নিজের লেবেলকৃত কেউকে খুঁজো আমার পিছনে না পড়ে থেকে। আপনি মিথ্যা কেন বলছেন আমাকে? আমি জানি আপনার কোনো গফ নেই ওকে। আর এখন আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনার জন্য নিজেকে বড় চেঞ্জ করে নিয়েছি আমি, তারপরও কেন আপনি আমাকে এতটা অপছন্দ করেন সেটাই তো বুঝতে পারছি না আমি। আমি সব সময় আপনার মন মতো হওয়ার চেষ্টা করি, আপনার ছোট বড় সব দিকেই খেয়াল রাখার চেষ্টা করছি, তারপর আপনি রোজ রোজ আমাকে কাঁদিয়ে চলেন আপনার কথা দ্বারা। সেটা কেন করেন আমার সাথে জানতে চাই আমি। চোখ মুখ শক্ত করে ফিহার এমন কথায় আরিফ ফিহার দিকে ঘুরে তাকায় পড়ে খানিকটা রেগে দাঁতে দাঁত চেপে বলল, বলতে বাধ্য নয় আমি, তোমাকে আমার পছন্দ না, ব্যাস আমার থেকে দূরে থাকো তুমি। কথাটা বলেই আরিফ রেগে এখান থেকে চলে যেতে নেই তার আগেই পাশ থেকে ফিহা শক্ত করে আরিফের হাতটা ধরে দেয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। ফিহার এমন করে হাতটা টেনে ধরায় আরিফ রাগটা যেন মাথায় চেপে বসে, সাথে সাথে ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শক্ত হাতে ফিহার গাল চেপে ধরে নিষ্ঠুরভাবে পড়ে চোখ মুখ শক্ত করে বলে উঠে, আমাকে যতটা সোজা দেখতে ততটা কিন্তু সোজা নয় আমি। আমাকে ভালো ভাবতে যেও না, না ভুলেও। আর তোমাদের মতো মেয়েদের চরিত্রেই দোষ আছে, একটা না একটা ছেলে বরাদ্দ থাকেই তোমাদের জন্য। এখন আর খুঁজে খুঁজে ছেলে পাচ্ছ না তাই আমার কাছে চলে এসো, তাই না? আমার চরিত্রহীন মেয়েদের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই শুরু থেকেই, তুমি হয়তো জানো না তাই এত দিন ধরে আমার পিছনে পড়ে আছো। এখন বলে দিয়েছি, এখন নিজের লেবেলকৃত কাউকে খুঁজো কেমন। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই এক প্রকার ধাক্কা মেরাই ফিহার হাতটা ছেড়ে দিয়ে হনহনিয়ে এখান থেকে চলে যায় আরিফ। আর ফিহা অশ্রুসিক্ত চোখে আরিফের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেয়াল ঘেঁষে আস্তে করে বসে হাঁটু ভাঁজ করে সেখানে নিজের মাথাটা লুকিয়ে শব্দ করে কান্না করে ওঠে। সে সত্যিই আরিফকে ভালোবাসে। আরিফের জন্য নিজের সাথে নিজের পোশাকও চেঞ্জ করে ফেলেছে। সে আগে কখনোই প্রেম করেনি, বিদেশে থাকলেও কখনোই প্রেমটা করে হয়ে ওঠি ফিহার। তার বিদেশি অনেক ছেলে মেয়ে বন্ধু আছে, তাদের সাথেই সে সব সময় চেটিং করত, কিন্তু তাদের কারো সাথে কখনোই অন্য কোনো সম্পর্ক ছিল না। তাই আজকে আরিফ চরিত্রহীন বলাটা মেনে নিতে পারছে না ফিহা। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ডলিও তার মা বাবা, আর তাদের সামনে চেয়ারের পায়ের ওপর পা তুলে বসে আছে হৃদ। হৃদের পিছনে দাঁড়িয়ে আছে আসিফ সহ 10-12 জন বডিগার্ড। আর তার পাশেই দাঁড়িয়ে আছে ডলির ভাড়া করা গুন্ডাগুলো। পরিবেশটা থমথমে হয়ে আছে, কারো মুখে কোনো রকম কথা নেই। সবাই ভীতু চোখে হৃদের দিকে তাকিয়ে আছে। এই গম্ভীর মুখে বসে আছে চেয়ার ওপর হৃদ। কপাল কুঁচকে ডলিও তার মা বাবা দিকে তাকিয়ে থেকে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে ওদের সামনে টেবিলের ওপর বসে পড়ে 2 পা ঝুলিয়ে পড়ে নিজের হাতের বন্দুকটা দিয়ে কপাল চুকলাতে চুকলাতে আসিফের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে উঠে, আসিফ তোর ডলি ম্যাডামের জন্য কি খাতিরদারি করা যায় বল তো? ভালো কিছু বলবি মানে একদমই ইউনিক স্টাইলে। আসলে তোর ডলি ম্যাডামের নর্মাল কিছুই পছন্দ না, ও আবার খুবই এক্সপেন্সিভ, তো তাই তোর ডলি ম্যাডার বিষয়টা মাথায় রেখে কিছু বল তো শুনি। হৃদ কপাল কুঁচকে ডলিও তার মা বাবা দিকে তাকিয়ে থেকে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে ওদের সামনে টেবিলের ওপর বসে পড়ে 2 পা ঝুলিয়ে পড়ে নিজের হাতের বন্দুকটা দিয়ে কপাল চুকলাতে চুকলাতে আসিফের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে উঠে, আসিফ তোর ডলি ম্যাডামের জন্য কি খাতিরদারি করা যায় বল তো? ভালো কিছু বলবি কেমন একদমই ইউনিক স্টাইলে। আসলে তোর ডলি ম্যাডামের নর্মাল কিছুই পছন্দ না, ও আবার খুবই এক্সপেন্সিভ, তো তাই তোর ডলি ম্যাডার বিষয়টা মাথায় রেখে কিছু বল তো শুনি। হৃদ এমন কথা শুনে আসিফ ডলির দিকে তাকিয়ে থেকে চোখ ঘুরিয়ে হৃদের দিকে তাকায় পড়ে খানিকটা ইতস্তত বোধ করে থমথমে গলায় হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, কিন্তু ভাই উনি তো মেয়ে মানুষ, সাথে আপনার মামা মামি আর মামাতো বোনও হয়, তাহলে ওদেরকে কিভাবে কি করব আমরা? আসিফের কথায় হৃদ ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকায় আসিফের দিকে পড়ে মেজাজ দেখিয়ে উচ্চ স্বরে বলে উঠে, তো আমি কি করব? ওরা আমার বিষয়টা মাথায় রাখিনি, সরকক্ষ করে ক্ষতি করতে এসেছে আমার, তাই এবার ভুক্তভোগী হোক। ওরা সবাই আমার সম্পর্কে সবটা জেনেও এসে, তাই আপাতত আমার কিছু করার নেই। এখন বেশি কথা না বলে বল কি করা যায় এদের সাথে? হৃদের কথায় পিছটে আসিফ কোনো কথা বলবে তার আগেই সামনে থেকে ডলির বাবা দ্রুত বলে উঠে, হৃদ তুই এমনটা করতে পারিস না আমাদের সাথে। আমি তোর মার ভাই হই, সম্পর্কে তোর মামা হই আমি, তাই তুই আমাদের সাথে খারাপ কিছু করতে পারিস না।
ডলির বাবা কথা শুনে হৃদ ভ্রু কুঁচকে এলো, ঘাড় ঘুরিয়ে সামনে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একটা পলক দেখে নিয়ে টেবিলের ওপর বলটা হাতে ঘুরাতে ঘুরাতে বলটির দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে উঠে, তাই ইমোশনাল ব্ল্যাকমেইল নট ব্যাড। কথাটি বলেই হৃদ খানিকটা থেমে সামনের দিকে তাকিয়ে থেকে বলে উঠে, মায়া জিনিসটি দাদা দাদি ছাড়া অন্য কারো প্রতি কখনোই কাজ করেনি আমার, তবে যখন থেকে ঋতু আমার জীবনে এসেছে অদ্ভুতভাবে আমি আমার ঋতের মায়ে জড়িয়ে গেছি গভীরভাবে, না চাইতেও। এখন বউ ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কোনো মেয়েকে নিজের সাথে জড়ানোটা কখনোই প্ল্যানিং এ ছিল না আমার, তাই বিয়েটা আমি চাপের পড়ে করলেও ভালোবাসাটা আসে আমার গভীরভাবেই বউয়ের জন্য। এখন মনে হচ্ছে বউ ছাড়া দুনিয়া ধ্বংস করে দিব আমি, তবুও বউ ছাড়তে পারবো না। বউয়ের সামান্য ব্যথায় নিঃশ্বাসটা আটকে আসে আমার, আর সেই বউকে মারতে চেয়েছিলেন আপনারা। ক্ষমা করা শব্দটি আমার ডিকশনারি কখনোই ছিল না, তাই সম্পর্কের দোহাই দিয়ে হয়তো আমার সাথে কিছু করলে বাঁচা যেত ছেড়ে দিতাম, কিন্তু বউ মারতে চাওয়া বিষয়টি কোনো কালেই ছাড় দিব না আমি, তাই সব সম্পর্ক বাদ। আমার বউ নাই তো কেউ নেই। আর আপনাদের এখন ছেড়ে দিলে নেক্সট টাইম আবার আমার বউকে মারতে চাইবেন, তাই এটা তো আর হতে দিতে পারবো না, বউকে নিয়ে তো আর কোনো রকম রিস্ক নিতে পারবো না আমি। কথা বলেই হৃদ ঘাড় ঘুরিয়ে আসিফকে বলে উঠে, আসিফ যা, তো তোকে যা করতে বলেছিলাম সেই কাজগুলো কর গিয়ে তাড়াতাড়ি, ওরা ওয়েট করছে তো। হৃদের কথায় আসিফ দ্রুত গলায় বলল, জি ভাই। আসিফ কথাটা বলে যেতে যেতেই পাশ থেকে চিল্লায় উঠে ডলি, হাত পা বাঁধা অবস্থায় সর্বশক্তি দিয়ে ছুটাতে ছুটতে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, হৃদ প্লিজ তুমি আমাদের ছেড়ে দাও, আমরা কেউ আর তোমার বউকে আর মারতে চাইবো না, প্লিজ ভুল হয়ে গেছে আমাদের। ডলির এমন কথায় হৃদ বাঁকা হেসে হাতের বলটাকে দেখতে দেখতে বলে উঠে, ইন্টারেস্টিং, বিড়াল বলছে সে আর মাছ খাবে না, এটা কি আমরা মেনে নিতে পারি? তাই সরি হুমুম। প্লিজ হৃদ খারাপ কিছু করু না, আমাদের ছেড়ে দাও, আমরা এই দেশ ছেড়েই চলে যাব আর আসবো না এই দেশে কখনো। ডলির মা, আপাতত কারো কথায় আমি রাখতে পারছি না কেমন, আমার যা করার আমি তাই করব। আর বাকি কথাগুলো বলার আগেই আসিফ হৃদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে হৃদের বলা কাজগুলো করে। হৃদ চোখ তুলে আসিফের দিকে তাকাতেই আরিফ নিজ গতিতে এগিয়ে এসে হৃদের বসা টেবিলের পাশে কতগুলো পেপার রাখে পড়ে আসিফ পিছন ফিরে ইশারা করতেই একজন বডিগার্ড এসে শুধু ডলির পায়ে নিচে ফুটন্ত গরম পানি রেখে দেয় পড়ে, সেই ফুটন্ত পানিতে সাথে সাথে ডলি পা ডুবিয়ে চেপে ধরে। চেপে ধরতেই ডলি সাথে সাথে চিৎকার করে ওঠে প্রাণপণ, তারপর আবারও নিজের হাত পা ছুটাতে লাগে বাঁচার জন্য। ডলিকে এমন করতে দেখে পাশ থেকে কেঁদে ওঠে ডলি মা। উনি কিছু বলবে তার আগেই নিচে বসে থাকা বডিগার্ডটি গলগল করে পুরো এক বোতল অ্যাসিড ঢেলে দেয় পায়ে। অ্যাসিডের তীব্র জ্বালাই পাগলের মতো চিৎকার করতে থাকে ডলি। ডলির এমন গলা ফাটা আর্তনাদ চিৎকারে কেঁপে ওঠে গোডাউনটি। হৃদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ডলির দিকে, পড়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ আবারও সামনে দিকে ইশারা করতেই দুজন মেয়ে এসে ডলির পাশে দাঁড়িয়ে পড়ে, মেয়েগুলোকে দেখেই আসিফ বলে উঠে, আপনাদের কাজ হলো ডলি ম্যাডামের বডি ক্রিমের সাথে অ্যাসিড মিক্সচ করে এই ম্যাডামে পুরো শরীর লাগিয়ে দিতে হবে ভালো করে। আসলে এই ম্যাডামের রূপের খুব জ্বালা তো, তাই আর এই রূপ নিয়ে অংশ ছেলের জীবনও নষ্ট করেছে ফেলেছে, তাই ভবিষ্যতে যাতে আর কারো সাথে এমনটা করতে না পারে সেই জন্য এই ব্যবস্থাটা আর কি। আসিফে এমন কথায় ডলি আবারও চিৎকার করতে থাকে, কিন্তু ডলির এমন চিৎকার অপেক্ষা করে হৃদ সেদিকে তাকিয়ে থেকে আসিফকে ইশারা করে কিছু পেপার রাখায় ডলির বাবার সামনে। ডলি বাবা মেয়ের দিক থেকে চোখ সরিয়ে সামনে রাখা পেপার তাকায় পড়ে খানিকটা ভয় নিয়ে কাপা হাতে গলায় বলে উঠে, এইগুলা কিসের পেপার? গুড কুশন, এটা আপনাদের মুক্তিপূর্ণ বলতে পারেন। সাইন করে দেশ ছেড়ে চলে যাবে, কিভাবে যাবেন সবটা আমি দেখব। আর পেপারে কি আছে সেটা আমি পড়ে বলবো। এখন পড়া যাবে, যদি পড়তে যান তাহলে এখান থেকে বেঁচে ফেরা কারো হবে না। সাথে এখন যে অফারটি দিয়েছি সেটাও বাতিল বলে ঘোষণা হবে, তাই কোনো রকম ভনিতা ছাড়াই জাস্ট সাইন ইট। হৃদের এমন শান্ত গলায় ভয়ানক হুমকিটা বুঝতে পারছেন উনি। এখন যদি হৃদের কথা মতো কাজ না করে তাহলে সত্যি সত্যি হৃদ সবাইকে মেরে দিবে, সাথে নিজের মেয়ের করুণ অবস্থাটা তো উনি নিজ চোখেই দেখতে পেরেছেন, তাই করুণ চোখে সবাইকে এক পলক দেখে নিয়ে আস্তে করে পেপার গুলোতে সাইন করে দেয়। সাইন করতেই আরিফ সেগুলো নিয়ে হৃদের হাতে তুলে দেয়। হৃদ পেপার গুলোকে এক পলক দেখে নিয়ে আপন মনে বলে ওঠে,
ডলি তোর তো খুব পছন্দ টাকা, পাওয়ার, সৌন্দর্য, তাই না? আর তার জন্য তো আমার বউকে মারতে চেয়েছিলি? কারণ এই সব কিছুই আমার কাছে আছে তাই। এখন তোর কাছে তো কিছুই নেই, টাকা, পাওয়ার, সৌন্দর্য সবটাই হারালি তুই। তোর সৌন্দর্য আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। সাথে তোর টাকা আর পাওয়ার তোর বাবা সব এখন এই পেপার গুলোতে সাইন করে অনাথ আশ্রমের দিয়ে দিয়েছে, তোর জন্য কিছুই তো রাখেনি। এবার তোর কি হবে রেহ? তোর বাবা খুব দয়ালু বুঝলি। তোর বাবা মাধ্যমে জীবনের প্রথম আমি কোনো ভালো কাজ করছি অনাথ আশ্রমের দান করে, নয়তো এমন ভালো কাজগুলো কখনোই আমার সাথে যায় না। এই সবগুলো দান দাদা দাদি করে থাকতো, তুই তো জানিস আমিটা কেমন, খুবই বাজে। আচ্ছা, আমার এমন উন্নতিটা কি রীতের মাধ্যমে এসেছে? হুম। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তিময় হয়ে রাত 10টার নাগাদ বাড়িতে ফিরেছে হৃদ, কান্তিতে তিক্ত হয়ে ড্রয়িং রুমের দাঁড়িয়ে শূন্য চোখে শান্ত দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে নেই। আশেপাশে জনশূন্য হয়ে কাউকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো হৃদের। এই অসময়ে বাড়ির সবাই যাবে কোথায় কথাটি ভাবতেই কাউকে জিজ্ঞাসা করবে বলে ভেবেও থেমে যায় হৃদ। সারাদিনের ব্যস্ততায় শরীরটা ক্লান্তিতে রিরি করছে খুব, তাই এই মুহূর্তে একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার তার, পরে না হয় আশিককে কল করে জিজ্ঞাসা করা যাবে বাড়ির সবাই কোথায়। কথাটা ভেবেই দুপদাক পা ফেলে উপর নিজের রুমে চলে যায়, লম্বা সময় নিয়ে একটা শাওয়ার নিতে। নিজের রুমে বসে বসে ল্যাপটপে মুখ গুজে 1 ঘন্টা যাবৎ কাজ করে চলছে হৃদ। আরও খানিকটা সময় ধরে কাজ করার পরও ঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল 12টা নাগাদ সময়টাকে। এতটা সময় হয়ে যেতে ঘাড় ঘুরিয়ে নিজের রুমে দরজা দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এতটা সময় হয়ে গেল অথচ কেউ তাকে ডাকলো না খাবার জন্য। কথাটা ভেবেই ওঠে দাঁড়ায় হৃদ, খানিকটা চিন্তিত হয়ে এগিয়ে যায় নিচে ড্রয়িং রুমের দিকে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময়ও কাউকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো আবারও। খানিকটা চিন্তিত ভঙ্গিতে কল দেয় আশিককে। পরপর দুবার কল করার পরও আশিক কলটা রিসিভ করতে না দেখে একরাশ টেনশন ভর করল হৃদের মাথায়। সেই টেনশনে রেশ ধরেই রেগেমেগে আবারও কল দেয় আশিককে। পরপর 3বার কলটা করার পর কলটা রিসিভ হয় আশিকের ওই দিক থেকে। আসেফ কলটা রিসিভ করে আস্তে করে হ্যালো বলার সাথে সাথে হৃদ খানিকটা রাগ দেখিয়ে উচ্চ স্বরে বলল, হারামির বাচ্চা, কই তুই? মরেছিস নাকি কোথাও? একটা ফোন ধরতে তোর এত টাইম লাগে কেন? হৃদের হুট করে রেগে যাওয়া কথায় আশিক খানিকটা ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় কাচুমাচু করতে করতে আস্তে করে হৃদকে উদ্দেশ্য করে বলল, সরি বস। বড় সারের আরাফ খান সাথে ছিলাম এতক্ষণ, তাই আপনার কলটা রিসিভ করতে পারিনি। আশিকের এমন উত্তরে সন্তুষ্ট হয়নি হৃদ, তাই আগে মতোই রাগী ভাবটা নিজের মধ্যে বজায় রেখে টেনশনে বলে উঠে, হারামির বাচ্চা, বউ কই আমার? সেটা বল। হৃদের এমন ধমকে আশিক খানিকটা ইতস্তত বোধ করে আস্তে করে বলে উঠে, বোস ম্যাডাম তো আপনার পরিবারের সবার সাথেই আছে এখন। আজকে নিহা ম্যাডামের রিসেপশন পার্টি ছিল, তাই সবাই এখানে এসেছেন। আপনাকেও এখানে আসার জন্য দাদা দাদি অনেকবার কল করেছেন কিন্তু আপনাকে কেউ ফোনে পায়নি। আশিকের কথায় শান্ত হয় হৃদ। আজকে সকালে ডলি ও তার পরিবার ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার পরে বাকি সারাটা দিন খুব বেশি ব্যস্ততায় কাটে হৃদের। আর সেই ব্যস্ততা কারণে ফোনটা যে কখন বন্ধ হয়ে যায় বলতেই পারিনি সে। আজকে যে নিহার রিসিপশন পার্টি ছিল সেটাও সে ভুলে বসেছে, এজন্য মূলত কাউকে বাসায় না দেখে সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে হৃদ আশিক বলে, সবাই কখন আসবে? আর কতটা সময় লাগবে আসতে? হৃদের গম্ভীর কণ্ঠ শুনে আশিক ঝটপট করে দ্রুত উত্তরে বলে উঠে, এই তো আর আধা ঘন্টা লাগবে বস। অলমোস্ট আমরা এসেই পড়েছি। আচ্ছা আয়। আর শুন, তোর ম্যাডাম এখন কি করছে? সারাদিন কোনো রকম পাগলামি বা ঝামেলা করেনি তো কারো সাথে? বসো, ম্যাডাম তো এখন আপনার দাদির সাথেই গাড়িতে বসে আছে। কিন্তু মনে হয় কোনো কারণে ম্যাডাম রাগ করে আছে। আজ সারাটা দিন একটাবারের জন্য আপনার দাদিকে ছেড়ে কোথাও যায়নি আর না খুশি মনে কারো সাথে কথা বলেছে। কেমন একটা মনমরা হয়েছিল রিসিপশন পার্টিতে। চিন্তিত হয়। আশিকের কথাগুলো শুনে হৃদ কিছু না বলে আশিকের কলটা কেটে দিয়ে হালকা কপাল কুঁচকে এক পলক ফোনটার দিকে তাকিয়ে থেকে ভাবতে থাকে হঠাৎ করে তার বউ এমন মনমরা হয়ে থাকার কারণটা কি হতে পারে। সে চাইলেও তার বউকে কিছুই জিজ্ঞাসা করতে পারবে না এই মুহূর্তে।
কারণ সে ইচ্ছে করেই রাগ দেখিয়ে বউ থেকে দূরে দূরে থাকছে সেদিনের পর থেকে। বউ থেকে দূরে থাকলে ও বউয়ের প্রতিটা সেকেন্ডের খবর রাখছে সে পদে পদে। কথাগুলো ভেবেই হৃদ আবারও সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। আপাতত তার অন্য কারো হাতে খেতে পছন্দ না। হেনা খান না থাকায় না খেয়েই শুয়ে পড়তে হয় তাকে। সকাল ৮টা বাজে, খান বাড়িতে নতুন মেহমান আমেজে ভরপুর হয়ে আছে। আর এত এত উৎফুল্লতা কারণ হলো নিহা ও ফয়সালকে নিয়ে। ওদের নিয়েই এখন সবাই মহাব্যস্ত আপ্যায়ন করার জন্য। নিহা ও ফয়সালের রিসিপশন পার্টির পর তাদেরকেও আসতে হয় খান বাড়িতে নিয়ম রক্ষাতে। আর সেই নিয়ম রক্ষাতের সূত্র ধরেই খান বাড়ির সবাই এখন এত এত ব্যস্ততা মূল কারণ। মায়া সেই ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে আড্ডায় মেতে ওঠে সবাইকে নিয়ে। যদিও মায়ার মনমানসিকতা ভালো নেই তারপরও সবার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সেই চেষ্টা চালিয়ে যেতেই আড্ডায় বসতে হয় মায়াকে। নিহা, ফয়সাল, আরিফ, সাহিল, ফয়সালের চাচাতো ভাই শিখা, ফয়সালের চাচাতো বোন সবাই একসাথে বসে গল্প করলেও আরিফ সবারই থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বসেছে। আরিফ সবার সাথে বসে থাকলেও তার মনস্থির করে আছে কাজের মধ্যে। সকাল সকাল কিছু জরুরি কাজের জন্য ল্যাপটপ নিয়ে বসে থাকতে হচ্ছে তাকে। এখানে বসে থাকা কোনো ইচ্ছাই ছিল না তার, কিন্তু হেনা খানের জোরে বাধ্য হয়ে বসে থাকতে হচ্ছে তাকে। যদিও মাঝে মাঝে চোখ তুলে সবাইকে এক পলক দেখে আবারও কাজে মনস্থির করছে। ফিহা ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে সবার সাথে আড্ডায় বসে পড়লেও ঘুমের রেশটা কাটাতে না পারার জন্য হালকা হালকা ঝিমাচ্ছে। কারণ সকাল সকাল হেনা খান সবাইকে ডেকে তুলে দিচ্ছেন, তাই ঘুমটা সম্পূর্ণ না হওয়ার কারণে এখন তাকে সবার সামনে বসে বসে ঝিমাইতে হচ্ছে। ফিহা ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় আরিফ বেখেয়ালি ভাবেই সিঁড়ির দিকে হঠাৎ তার চোখে যায়। ফিহাকে নিচে নামতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিহার ঘুম জড়ানো চোখ মুখ দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আস্তে করে নিজের চোখ সরিয়ে আবারও ল্যাপটপ তাকায়। ফিহা গিয়ে বেখেয়ালি ভাবেই সাহিলের পাশে বসে পড়তেই চোখে তুলে তাকায় সাহিল ফিহার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সবার সামনেই সাহিল ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, গুড মর্নিং। সাহিলের এমন কথায় ফিহা হালকা হেসে তাকিয়ে থেকে মিষ্টি করে বলে ওঠে, গুড মর্নিং। কি ঘুমের রেশটা কি এখনো কাটেনি? তেমন কিছু না, ওই একটু আর কি। সকাল সকাল উঠতে হয়েছে তো তাই আর কি, মিষ্টি হেসে। তাই বুঝি? তবে আপনি চাইলে আমি আপনার এই ঘুমের রেশটা কাটাতে পারি। তার জন্য আপনাকে কষ্ট করে আমার সাথে বাগানে যেতে হবে হাঁটার জন্য। কি যাবেন? ব্রু কুচকে সাহিলের এমন কথায় কপাল কুঁচকে তাকায় ফিহা, পড়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, আচ্ছা তাই। আপনি কি আমার ঘুমটা কাটাতে চাইছেন নাকি নিজেকে বোরিং ফিল করা থেকে বাঁচাতে চাইছেন, কোনটা? নাম দিচ্ছেন আমার আর কাজ হচ্ছে আপনার হুম্মম। ফিহার এমন কথায় সাহিল খুব মিষ্টি হেসে লাজুক বগিতে বলে উঠে, ওই আর কি। আমরাই তো, বুঝতে পারছেন না কেন? আপনি আমাকে কোম্পানি দিবেন আর আমি আপনাকে এন্টারটেইনমেন্ট করব, সিম্পল। সাহিলের কথা হেসে উঠে ফিহা সুমতি জানিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে ফিহা সাথে সাথে সাহিলও উঠে দাঁড়ায় দুজন একসাথে বাগানে যাওয়ার জন্য। ফিহা সাহিলকে নিয়ে বাহিরে যাওয়ার সময় চোখ পড়ে ড্রয়িং রুমে এক কোনায় আরিফকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে। আরিফ যদিও কাজের জন্য বসে ছিল, কিন্তু সাহিল আর ফিহা কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে কাজ রেখে। আরিফের মোটেও ভালো লাগছে না ফিহার আর সাহিলের সক্রিয়তাটা। এত আদুরে সুরের কথা বলাটা। ফিহা আরিফের দিকে এক পলক তাকিয়ে থেকে নিজেকে শান্ত রেখে হাসি মুখে বেরিয়ে পড়ে সাহিলকে নিয়ে। নিজেকে আরিফের কাছে আর ছোট করবে না এমনটা মনেমনে স্থির করে রেখেছে সে। আর কখনোই আরিফের রাস্তায় কাটা হয়ে থাকতে চায় না সে। আরিফের যা ভালো লাগে সে তাই করুক, কখনোই আর আরিফকে নিজের সাথে জড়াতে চাইবে না। অফিসের জন্য রেডি হয়ে দুপদা পা ফেলে নিচে নেমে আসে হৃদ। দুপদা পায়ে শব্দ কানে আসতেই আস্তে করে মাথা তুলে তাকায় সিঁড়ি দিকে। চোখের সামনে হৃদকে দেখে কোনো রকম প্রতিক্রিয়া না করে আবারও আস্তে করে নিজের মাথাটা নিচু করে ঘাপটি মেরে বসে থাকে সোফায় মায়া। হৃদ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মায়াকে এমন করতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে ডাইনিংয়ে গিয়ে বসে পড়ে নাস্তা করার জন্য। হৃদকে ডাইনিংয়ে বসতে দেখে হেনা খান হাসি মুখে নাস্তা দিয়ে নিজের কাজে চলে যায়। হৃদ নিজের নাস্তায় হালকা চামচ নাড়াতে থাকে মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে। মায়া মন খারাপ ভাবটা ফেসে বজায় রেখে আওর চোখে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের।
মায়া সাথে সাথে নিজের চোখ নামিয়ে নিলেও হৃদ তখনও তাকিয়ে ছিল তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে। হৃদ নিজের নাস্তায় চামচ নাড়িয়ে টংটং শব্দ করছে। তার কারণ মায়াকে সে নিজের পাশে বসে থাকতে দেখতে চাইছে, কিন্তু মুখে কিছুই বলছে না আর না কোনো রকম ইশারা করছে মায়াকে, শুধু তাকিয়ে আছে মায়ার দিকে। মাও হৃদের এমন দৃষ্টি অপেক্ষা করে নিজের মতো করে কিছুটা সময় ঘাপটি মেরে বসে ছিল সোফার মধ্যে। কিন্তু পরে আর নিজেকে ধরে রাখতে না পেরে ধীর পায়ে এগিয়ে যায়, হৃদের পাশের চেয়ারটা হালকা হাতে টেনে বসে পড়ে নত মস্তিষ্কে। হৃদ মায়া মন খারাপের কারণটা বুঝতে না পেরে কিছুটা সময় তাকিয়ে থেকে আস্তে করে নিজের নাস্তা খাওয়ায় মনোযোগী হলো মায়ার দিকে তাকিয়ে থেকে। হৃদের প্রতিটা চামচ নাস্তা মুখে তুলছে মায়া দিকে তাকিয়ে থেকে। মায়া হঠাৎ চুপ করে যাওয়াটা হৃদের চোখে পড়ছে ভীষণ। হঠাৎ করেই বা কি এমন হলো যে তার বউয়ের এমন চুপচাপ হয়ে গেল সেটাই বুঝতে পারছে না হৃদ। কনফারেন্স রুমে গম্ভীর মুখে বসে আছে হৃদ, চারপাশে তার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট রয়েছে, মূলত তাদের সাথেই জরুরি ভিত্তিতে বসে আর্জেন্ট মিটিং করছে হৃদ। এই মুহূর্তে এখানে শারীরিকভাবে বসে থাকলেও নিজেকে মানসিকভাবে অনেকটাই আহত হচ্ছে সে। রাগে সারা শরীর রিরি করছে, চোখ মুখ শক্ত লাল বর্ণ ধারণ করছে, মুহূর্তেই শরীরটা যেন বারবার কেঁপে কেঁপে উঠছে রাগে, ইচ্ছা করছে সবকিছু গুলিয়ে ধ্বংস করে দিতে। যেখানে মনটাই জলে পুড়ে যাচ্ছে সেখানে শূন্য দেহটা উপস্থিত থেকে কি হবে কাজ করে। মনটাই বউয়ের জন্য চটপট করছে, সেখানে কি আর কাজে মন বসানো যায়। তাই হৃদের রাগে ইচ্ছা করছে নিজের সাথে করে ভাসিয়ে দিতে তার নিজের বউকে, পিষে ফেলতে একান্তভাবে নিজের সাথে। কেন বউ তার কষ্টগুলো বুঝতে পারছে না, কেন হৃদের কাছে ধরা দিতে পারছে না একান্তভাবে। এই না হয় রাগ করে বউ থেকে দূরে থাকছে, তাই বলে তার বউকেও তার থেকে দূরে দূরে থাকতে হবে। কেন তার হৃদ তার রাগটা ভাঙতে পারছে না, কেন হৃদকে কাছে টেনে নিতে পারছে না, কিসের এতটা দ্বিধা তার বউয়ের। আজ কিছু দিন যাবৎ ঠিক করে বউয়ের ফেসটাই দেখতে পারছে না হৃদ, তার বউ তার কাছেই আসতে চাইছে না অজানা কারণে। কেন তার হৃদ এমনটা করছে কিছুই জানে না হৃদ, আর তার রেশ ধরেই সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে। হৃদ লাল লাল চোখে সবাইকে এক পলক দেখে নিয়ে হঠাৎ করেই কাউকে কিছু বলতে না দিয়ে উঠে দাঁড়ায়। হৃদকে হঠাৎ করেই উঠে দাঁড়াতে দেখে সবাই শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে, কি হয়েছে জানতে চাওয়ার জন্য হৃদের দিকে ভালো করে তাকাতেই মুহূর্তেই সবার চোখে পড়ল হৃদের লাল লাল চোখ জোড়া, যা দেখে সবাই চমকে উঠে চুপ করে যায়। আসিফ দ্রুত এগিয়ে এসে হৃদকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই কেউ একজন পাগল পাগল হয়ে কনফারেন্স রুমে দরজা দিয়ে প্রবেশ করে। আকস্মিক ঘটনায় সবাই চমকে উঠে দরজার দিকে তাকায়, কেউ দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটিকে চিনতে না পারলেও হৃদ মানুষটিকে দেখে খানিকটা চমকে উঠে আস্তে করে অস্পষ্ট স্বরে বলে উঠে, ঋত। মায়া পাগল পাগল হয়ে কনফারেন্স রুমের ঢুকে অস্থির চোখে চারপাশে চোখ বুলিয়ে হৃদকে খুঁজে চলছে, চোখে সামনে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুই বুঝতে উঠতে না পেরে হিতাহিত জ্ঞান হারায় হৃদের দিকে প্রাণপণ দৌড় দিতে নিবে, তার আগেই পিছন থেকে সিকিউরিটি গার্ড মায়ার একটা হাত আঁকড়ে ধরে হৃদের কাছে যাতে যেতে না পারে। মায়া সিকিউরিটি গার্ড থেকে দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাই, হৃদের কাছে যেতে চাই বলে। হৃদ সবটা দেখে রেগে জোরে হাত ছেড়ে চিৎকার করে সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওই, ওর হাতটা ছাড় হারামের বাচ্চা, জানে বাঁচতে চাইলে। হৃদের এমন চিৎকার করে হাঁক ছেড়ে কথায় উপস্থিত সবাই কেঁপে ওঠে ভয়ানক ভাবেই, থমথমে পরিবেশ, সবাই চুপ করে যায় আর সিকিউরিটি গার্ডটি ভয়ে সিটিয়ে যায়, মুহূর্তেই কি করেছে কিছুই বুঝতে না পেরে আস্তে করে মায়া হাতটা ছেড়ে দেয়, ভয় ভয় ছাড়া পেয়ে সাথে সাথে মায়ার হিতাহিত জ্ঞান হারায়, পাগল পাগল হয়ে প্রাণপণ দৌড়ে মুহূর্তেই হৃদের ওপর ঝাঁপিয়ে পড়ে হৃদের গলায় দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে, ঝুলে থেকে সাথে নিজের 2 পা 2 ফুট উচ্চতায় রেখে হৃদের গলায় নিজের মুখ লুকায় অবুঝ মতো। মায়ার হঠাৎ এমন ঝাঁপিয়ে পড়ার কারণে হৃদ দাঁড়িয়ে থাকার থেকে 2 কদম পিছিয়ে যায় সাথে সাথে, কিন্তু তারপরও আস্তে করে নিজের এক হাত দিয়ে মায়ার কোমরটা শক্ত করে চেপে ধরে নিজের সাথে, আর অন্য হাতটা নিজের পিছনের টেবিলের ওপর রাখে ভর পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকার। হৃদের অস্থির মনের মধ্যে যেন মুহূর্তেই শান্তির বাতাস বতে থাকে, সর্বোচ্চ দিয়ে মায়াকে নিজের এতটা কাছে পেয়ে। হৃদ মায়াকে জড়িয়ে ধরায় অবস্থায় আস্তে করে চারপাশে তাকায়, সবাইকে নিজের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে দেখে হালকা চোখের ইশারা করে আসিফকে। এইদের ইশারা পেয়ে আসিফ দ্রুত কনফারেন্স রুম খালি করে দেয় ওদের জন্য।
কনফারেন্স রুম খালি করার সাথে সাথে হৃদ পিছনের টেবিলের সাথে ভর দিয়ে নিজের পিছনে থাকা হাতটা সরিয়ে আস্তে করে মায়ার মাথায় রেখে আদুরের এক হাত বুলিয়ে দিতে দিতে মিষ্টি স্বরে আস্তে করে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে ঋতো, এমন করছো কেন? হৃদের এমন কথায় মায়ার কোনো রকম ভাবান্তর হলো না, উল্টো আগের ন্যায় হৃদকে জড়িয়ে ধরে আছে ঘাপটি মেরে। হৃদ মায়ার কোনো রকম হেলদোল না দেখে মায়াকে নিয়ে হালকা নাড়তেই বিরক্তি সুরে হৃদকে উদ্দেশ্য করে মায়া বলে ওঠে, উহুম, ভালো লাগছে না আমার, নড়বেন না আপনি, এইভাবেই থাকুন। মায়ার এমন কথায় খানিকটা অবাক হয় হৃদ, পরে মায়ার বিরক্তি কারণটা বুঝতে পেরে হৃদ থেমে যায় মুহূর্তেই। কিন্তু মায়া হঠাৎ করেই কেন এমন করছে সেটা বুঝতে না পেরে আবারও আস্তে করে বলে ওঠে, কি হয়েছে বউ? মায়াকে পর পর প্রশ্ন করার পরও কোনো রকম উত্তর না পেয়ে হৃদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়াকে ওই অবস্থায় কোলে তুলে নিয়ে পাশে থাকা চেয়ারটা ওপর বসে পড়ে আস্তে করে। এই চেয়ারে বসে মায়াকে নিজের কোলের ওপর বসিয়ে এক হাতে মাথায় ও অন্য হাতে মায়ার কোমরে রেখে নিজের সাথে অনেকটাই চেপে ধরে শক্ত করে, আর মায়া তখনও দুহাতে হৃদের গলা জড়িয়ে ধরে রেখে অবুঝের মতো হৃদের বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে থাকে, চোখ বন্ধ করে। হৃদ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকা চেয়ারটার মধ্যে নিজের গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকে মায়াকে নিয়ে। নিস্তব্ধ পরিবেশে মায়া চোখ বন্ধ রাখা অবস্থায় হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি আপনার সাথে থাকতে চাই। মায়া এমন হঠাৎ কথায় হৃদ চমকে উঠে চোখ খুলে ওই অবস্থায় বলে ওঠে, কেন, হঠাৎ তোমার এমনটা কেন মনে হচ্ছে? আমার আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না, কেন জানি সবকিছু অসহ্য অসহ্য লাগে আমার কাছে। আপনাকে এক পলক না দেখলে নিজেকে কেমন পাগল পাগল লাগে। তখন মনে হয় কেন নেই আপনি আমার কাছে, আর এটাই আমি সহ্য করতে পারছিলাম না এতদিন যাবৎ। তাই তো আজকে আর নিজেকে ধরে রাখতে পারিনি আপনার থেকে দূরে থাকতে, তাই আমি আশিক ভাইয়াকে জোর করে এখানে নিয়ে এসেছি পাগল পাগল হয়ে। এখানে আসার পর আপনার সিকিউরিটি গার্ড গুলো ভিতরে ঢুকতে দিচ্ছিল না, আমাকে বলছে আপনি নাকি ইম্পর্টেন্স মিটিং করছেন, আমাকে চলে যেতে এখান থেকে, কিন্তু আমি তো আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই আপনার গার্ডকে ধাক্কা মেরে চলে এসেছি এখানে আপনার কাছে। আপনার সাথে থাকতে চাই বলে, প্লিজ আমাকে রেখে দিন না আপনার সাথে, আহত সুরে। মায়া এমন আহত সুরের কথায় হৃদের মনে মুহূর্তেই প্রশান্তির হাওয়া বইতে থাকে। মায়া এমন কেন করছে সবটাই বুঝতে পারে সে। তার বউ তার প্রেমে পড়েছে গভীরভাবে, আর সেটা বুঝতে না পেরেই এমন সব পাগলামো করছে সাথে থাকার জন্য। হৃদ এক মনে কথাগুলো ভেবেই হালকা হেসে দুষ্টুমি করে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাডাম বুঝিয়েন, কিন্তু আমি আপনাকে যেকোনো সময় মেরে দিতে পারি যেকোনো ভাবেই। তারপরও কি আপনি আমার সাথে থাকতে চাইবেন? হুমম, আপনি মারতে পারলে আমি মরতেও পারবো আপনার হাতে শতবার, তবুও আমি আপনাতে থাকতে চাই। আমাকে বসবাস করতে দিন আপনিতে, নয়তো আমি মরে যাব ক্ষণে ক্ষণে শক্ত গলায়। মায়ার মরে যাওয়া কথাটা হৃদ স্বাভাবিকভাবে নিতে না পেরে এক হাতে মায়ার চুলের মুঠো ধরে টেনে নিজের মুখ বরাবর করে রাগে কটমট করে চাপা সুরে বলে উঠে, মরতে চাইলে তুই আমাতে মর, আর এবার আমার মারার ধাপটা হবে খুবই ভয়ানক কিছু। তাহলে তাই হোক, মেরে দিন আমাকে, আমি সবভাবেই মরতে প্রস্তুত আপনার হাতে। মায়ার এমন শক্ত গলায় কথা শুনে হৃদ মায়াকে সাথে সাথে উল্টিয়ে সামনে থাকা টেবিলের ওপর শুয়ে দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে টেবিলের সাথে মায়াকে চেপে ধরে পড়ে দৃষ্টি তার মায়ার চোখে মুখে রেখে বলে ওঠে, তাই, তাহলে তোমার এই প্রস্তুতিটা আমার কাজে দিবে রোজ রোজ, আর সাথে দিবে তোমাকে অসহ্যনীয় যন্ত্রণা যাকে বলে প্রেমময় যন্ত্রণা। হৃদের কথায় মায়া নিজের চোখ বন্ধ করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আপনি জড়িত সবকিছুই আমার মঞ্জুর গভীরভাবে। মায়ার এমন কথায় হৃদ উৎফুল্লতা হয়ে তেজি সুরে হাসি মুখে বলে ওঠে, আহো ম্যাডাম, আপনি এবার শেষ। চলবে। গল্প, দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। অষ্টম পর্ব।